উপস্থিত সুধী মণ্ডলী, আপনাদের সকলকে বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত আয়োজন থেকে আমি আতাউর রহমান মিটন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা প্রতিদিন খাদ্য এবং পুষ্টি সংক্রান্ত, খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের বিষয় নির্ধারণ করেছি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য এবং এবারের বাজেট। আপনারা সকলেই জানেন যে সরকার কৃষি খাতকে গুরুত্ব দিয়ে আমাদের 2020-2021 সালের যে বাজেট প্রণয়ন করেছে সেই বাজেট আমাদের অনেকের মধ্যে নানান সমালোচনা, সীমাবদ্ধতার কথা বলা সত্ত্বেও আমরা সাধারণভাবে সামগ্রিকভাবে এই বাজেটকে আমরা সাধুবাদ জানিয়েছি। বিশেষ করে কৃষি খাতকে গুরুত্ব দেওয়ায় আমাদের মধ্যে নতুন করে আশাবাদের সূচনা হয়েছে। কিন্তু একই সাথে আমরা বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের জন্য শুধু খাদ্য উৎপাদন বৃদ্ধির দিকে নজর দিলেই হবে না, সেই খাদ্য যাতে নিরাপদ হয়, সেই খাদ্য যাতে পুষ্টিকর হয়, সেই ব্যাপারটাও আমাদের গুরুত্ব দিয়ে দেখা দরকার। এই পুষ্টিকর এবং নিরাপদ খাদ্যের প্রাসঙ্গিকতা নিয়ে আজকে আমাদের আলোচনা, এবং আমরা মনেই করি যে এই নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য পাওয়াটা এটা সকলের যেমন চাওয়া, তেমনি এটা আমাদের সকলের অধিকারও বটে এবং সরকার সেই অধিকার পূরণে কিন্তু অঙ্গীকারাবদ্ধ। আমরা সরকারের সেই অঙ্গীকার যেটা সরকারের আছে তাকে সহযোগিতা করার জন্যই বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আমাদের যে পরামর্শ বা নাগরিক ভাবনা আছে সেটা আমরা তুলে ধরতে চাই। আমরা সরকারের সহায়ক হিসেবেই আমরা কাজ করতে চাই। আমরা সরকারকে জনগণের যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাগুলো আমরা তুলে ধরতে চাই এবং আমরা একটু বিশ্লেষণ করে দেখতেই চাই যে আমাদের এবারের যে বাজেট সেই বাজেটে নিরাপদ খাদ্য কতখানি জায়গা জুড়ে আছে এবং তা আমাদের আশা পূরণে কতটা সহায়ক হবে। আপনারা জানেন যে আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের পোল্ট্রি খাতের, বেসরকারি অনেকগুলো খাতই আছে, তার মধ্যে আমরা বিশেষ করে আজকের বিষয়ের সাথে সম্পর্কিত ভাবে যদি আমরা বলি যে আমাদের দেশের পোল্ট্রি খাতের অন্যতম বেসরকারি উদ্যোক্তা এবং ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি জনাব ফজলে রহিম খান শাহরিয়ার, তিনি আমাদের সঙ্গে যে কোনো মুহূর্তে যুক্ত হবেন, তিনি চেষ্টা করছেন যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর সৈয়দ আরিফ আজাদ। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সকলকে জানাতে চাই যে কিছুক্ষণ আগে টেলিফোনে আমরা জানতে পারলাম প্রণব সাহা আমাদেরকে জানিয়েছেন যে তার বড় ভগ্নিপতি তিনি প্রায় আধা ঘন্টা আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং বাবা মারা যাওয়ার পরে এই বড় ভগ্নিপতি প্রণব সাহার পরিবারে একজন অভিভাবক ছিলেন। তিনি ব্যক্তি জীবনে উপজেলা কৃষি অফিসার হিসেবে অবসর গ্রহণ করেছিলেন, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ছিলেন। এবং প্রণব সাহা তিনি যদি সময় করতে পারেন বা পরিবারের এই দুঃসময়ের ফাঁকেও যদি সুযোগ করতে পারেন, তিনি বলেছেন তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন, কিন্তু আমরা বুঝতে পারছি যে তার পক্ষে হয়তো আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়াটা সম্ভব নাও হতে পারে। আমি বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রণব সাহার ভগ্নিপতির মৃত্যুতে গভীর শোক এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সমবেদনা জ্ঞাপন করছি পরিবারের প্রতি। আমাদের সঙ্গে আমাদের সভাপতি কৃষি বিজ্ঞানী ডক্টর জয়নুল আবেদিন যুক্ত আছেন এবং আমাদের বিসেফ ফাউন্ডেশনের আরো 2-1 নেতৃবৃন্দ তারা হয়তো যুক্ত হবেন। আমি আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আলোচনা শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। শুরুতেই আমি আমাদের সভাপতি মহোদয়কে অনুরোধ করছি একটি প্রারম্ভিক আলোচনাটা করার জন্য, স্বাগত জানানোর জন্য, তারপরে আমরা বিষয়ভিত্তিক আলোচনায় আসবো। স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে প্রারম্ভিক বক্তব্য তো মিটন বলেই দিয়েছে যে আমাদের আজকের বিষয়বস্তুটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা চাই যে সব খাবারই নিরাপদ হোক, নিরাপদ খাবার বলে কোনো কিছু যেন বাংলাদেশের লেভেল করতে না হয়, এরকম একটা পরিবেশ আমরা চাই এবং সেটার জন্য বিসেফ ফাউন্ডেশনের আসলে জন্ম ওটার কারণেই। তো বিসেফ ফাউন্ডেশন জন্মলগ্ন থেকে যাবৎকাল নানাবিধ কাজ করে আসতেছে, কিন্তু হয়তো যতটা করা দরকার ততটা করে উঠতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের যে লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেই জন্য আমাদের আন্দোলনটা জোরদার করার জন্য
এবং আমাদের কর্মকাণ্ডের পরিধি বিস্তৃত করার জন্য। আর এই জন্য যারা আমাদের বিসেপ ফাউন্ডেশনের সদস্য আছেন তারা তো আছেনই, আর আপনারা যারা শ্রোতা আছেন আজকে অংশগ্রহণ করছেন, আমি এখন পর্যন্ত দেখছি প্রায় 25 জনের মতো আমাদের সঙ্গে আছেন। তো আশা করছি যে আপনাদেরও সহযোগিতা, আপনাদের পরামর্শ, আপনাদের উপদেশ নিয়ে আমরা বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য এই যে খাবার, একটা নিরাপদ খাবার, যেটা আমাদের কনস্টিটিউশনাল রাইট, আমাদের সরকার আমাদের গঠনতন্ত্রের মৌলিক চাহিদার মধ্যে যে নিরাপদ খাবারের কথা বলা হয়েছে, সেটা যাতে নিশ্চিত করার পথে আমরা আগাতে পারি। তো এটাই মূল জিনিসটা। আমরা আজকে আলাপ করব, যদিও আমরা এই এরপরে আস্তে আস্তে আমরা হয়তো আগামী সপ্তাহগুলোতে আমরা নিরাপদ খাবারের বিভিন্ন পর্যায় নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে আমার ধারণা যে কি করে প্রত্যেকটা ফসলে কি করে নিরাপদ করে উৎপাদন করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা আসবো। সেই জন্য আপনাদের অংশগ্রহণ, বিশেষ করে শ্রোতা বন্ধুরা যারা আছেন তাদের অংশগ্রহণ খুব জরুরি হয়ে পড়বে। তো আজকে আমরা বিশেষ করে নিরাপদ খাবার এবং একটা মোটা দাগে বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ খাবারকে নিশ্চয়তা দেওয়ার জন্য বাজেটে সরকারের আকাঙ্ক্ষাটা কি আছে এবং বাজেটের মধ্যে তার কি প্রতিফলন হয়েছে সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব। আর বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ এই জন্য সরকার, বর্তমান সরকার তার নির্বাচনী ইস্তাহারে পর্যন্ত নিরাপদ খাবারের কথা বলেছেন। সেইটা প্রতিপালনের জন্য বাস্তব পদক্ষেপ কোথায় আছে, কোথায় করলে সরকার আরো সেটা নিশ্চিত করতে পারে, সে তাদের অঙ্গীকারটা পূরণ করতে পারে, সেগুলো নিয়ে আমরা কথা পরামর্শ দিতে সরকার। তো শাহরিয়ার সাহেব, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ। থ্যাংক ইউ আমাকে আপনাদের ডাকার জন্য। ইটস আওয়ার প্রিভিলেজ যে আপনার মতো মানুষকে সময় করে যে আমাদের সঙ্গে আসতে পারছেন, আমরা আলাপ করবো। তো মিটন, ঠিক আছে, আমার মনে হয় যে আমার স্যার ধন্যবাদ স্যার। আমি অতিথিদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার, এবং যারা দর্শক হিসেবে আমাদের সঙ্গে আছেন তাদের কাছেও আমাদের সবিনয় অনুরোধ যে আপনারা মন্তব্য দেওয়ার মাধ্যমে, আমি একটু মাইক্রোফোন গুলো ঠিক করি। কারো কোনো মোবাইল ফোন চালু আছে মনে হয়, অথবা টেলিভিশন। হ্যাঁ, একটা ইকো হচ্ছে সাউন্ডে। মোবাইল ফোনের ভলিউমটাকে 0 করে দিলে এটা এখন মনে হয় ঠিক আছে। আমি ঠিক বুঝতে পারছি না কারটাতে হচ্ছে। না, এখন তো নাই মনে হয়। হ্যাঁ, শাহরিয়ার সাহেবের ওখানে ছিল। আচ্ছা, ঠিক আছে, আমি আলোচনায় যাচ্ছি। আমরা সকলেই জানি যে বর্তমান যে সরকার, সেই সরকারের যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারে কিন্তু খুব গুরুত্বের সঙ্গে বলা হয়েছিল যে তারা বর্তমান সরকার পুষ্টিসম্মত এবং নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধান করবেন এবং দারিদ্র নির্মূল তারা করবেন এবং আধুনিক কৃষি ব্যবস্থা সেটাকে তারা বিশেষ করে যান্ত্রিকীকরণ, সেই কাজটা তারা করবেন। এই তিনের মধ্যে আমরা দেখছি এই করোনা পরিস্থিতির পরবর্তীতেও এই তিনের মধ্যে একটা আন্তঃসম্পর্ক রয়েছে। একটি হচ্ছে কৃষির উন্নতি করা এবং কৃষির উন্নতির মধ্য দিয়ে দারিদ্র নির্মূল করা এবং আমাদের সকলের জন্য পুষ্টিসম্মত এবং নিরাপদ খাদ্যের নিশ্চয়তা করা। আমরা যতটুকু জানি যে এই খাদ্য ব্যবস্থাপনার সঙ্গে আমাদের দেশের যে খাদ্য আমরা যা খাই, এর সঙ্গে প্রায় 22টি মন্ত্রণালয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছে। এটা শুধুমাত্র একক কোনো মন্ত্রণালয়ের কাজ না, এবং নানান দিক থেকে নানান মন্ত্রণালয়ের মধ্যে আছে, এবং প্রায় 25 লক্ষ মানুষ তারা কিন্তু সরাসরি এই ফুড হ্যান্ডেলিং এর সঙ্গে যুক্ত আছে। এই 25 লক্ষ মানুষকে সম্পৃক্ত করা এবং এই এতগুলো মন্ত্রণালয়কে সম্পৃক্ত করে আমাদের সকলের জন্য ফুড সিকিউরিটি নিশ্চিত করাটা, এটা একটা খুব বড় একটা চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই আওয়ামী লীগ সরকারের আমলেই 2013 সালে আমরা জানি যে নিরাপদ খাদ্য আইন প্রণীত হয়েছে, যেটা বাংলাদেশের প্রথম আইন, নিরাপদ খাদ্য আইন। এবং বর্তমান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, তিনি সেই সময় খাদ্যমন্ত্রী ছিলেন, এবং তার নেতৃত্বেই সেই সময় নিরাপদ খাদ্য আইন হয়। এরপরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয় এবং এখনো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অধীনে কার্যক্রম চলছে। আমরা কিন্তু আশাবাদী হওয়া সত্ত্বেও আবার আমাদের অনেক সংশয় রয়েছে
আমাদের মনে অনেক প্রশ্ন আছে। এখনো আমাদের ভোক্তারা তারা খাওয়ার আগে ভাবেন যে আমরা কি খাচ্ছি। এই যে ফলের মৌসুম, অনেকেই ফল কিনছেন না, অনেকেই ফল খাচ্ছেন না, না জানি ফলের মধ্যে কি মেশানো হয়েছে। এবং আরো অনেক খাবারে আমরা যদি ধরি যে একটা সময় পর্যন্ত এখনো আছে যে পোল্ট্রি মুরগি নিয়ে আমাদের নানান প্রশ্ন আছে। আমাদের মাছকে আমরা কি খেতে দেই, আমাদের তেলাপিয়া অথবা পাঙ্গাস মাছ অনেকেই কিন্তু খেতে চান না। চাষের মাছ বললে অনেকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, এমনকি মাগুর বা শিঙের মতো, পাবদার মতো দামি মাছগুলোও কিন্তু আজকে এই চাষের মাছ বলে এক ধরনের আতঙ্ক ছড়াচ্ছে। এই যে সামগ্রিক পরিস্থিতি, এগুলো নিয়ে আমরা আজকে আমাদের কথা শুনতে চাই, এবং আমরা মনে করি কিনা যে আমাদের বাজেটে আমাদের কোনো দাবি জানানোর জায়গা আছে বা আমাদের কোনো প্রস্তাবনা দেবার জায়গা আছে, সেটাও যদি বক্তারা মনে করেন তাহলে সেটা বলবেন। আমাদের ইচ্ছাটা হলো বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা সকলের কথা শুনে আমরা আমাদের সুপারিশ মালাটা চূড়ান্ত করতে চাই, কেননা নিরাপদ খাদ্যের নিশ্চয়তাটা আমাদের পেতে হবে। তো আমাদের সঙ্গে আজকে মাছ এবং পোল্ট্রি খাতের দুজন বিশেষজ্ঞ ব্যক্তি আছেন। কৃষি খাতের জয়নুল আবেদিন স্যার নিজেও কৃষি খাতের মানুষ। আমরা কৃষি খাতে অনেক কথা বলেছি, কিন্তু পোল্ট্রি এবং মাছ নিয়ে যেহেতু কম কথা হয়, সেজন্য আমরা আজকে তাদের কথা বেশি করে শুনতে চাই। আমি শুরুতেই জনাব ফজলে রহিম খান শাহরিয়ার তাকে অনুরোধ করব আজকে তাদের অবস্থানটা নিরাপদ খাদ্য বিষয়ে তাদের ভাবনাগুলো তুলে ধরার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি জনাব ফজলে রহিম খান শাহরিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সুযোগ দেওয়ার জন্য। একটা ভেরি একটা ইস্যু যে নিরাপদ খাদ্য। প্রথম আমি বলবো, আমি নিজে একজন কনজিউমার, আমি কি খাচ্ছি আমি নিজেই জানি না, কারণ আমি সবসময় আমার বাসায় বেঁচে খাওয়া খেতে পারি না। আমার বেশিরভাগ সময় করোনা পরিস্থিতি ছাড়া বেশিরভাগ সময় কিন্তু বাইরে খেতে পারি, খাওয়া বিয়ে শাদী সব জায়গাতেই। আমি চাই অ্যাজ এ কনজিউমার ভালো খাওয়ার জন্য, যার জন্য অ্যাজ এ প্রডিউসার আমরা পোল্ট্রি প্রডিউস করি, আমরা চাই যে খাওয়াতে কোনো রকম যাতে আপনার ইয়ে না থাকে, কন্টামিনেশন না থাকে, বিশুদ্ধ খাদ্য যাতে আসে। আমরা প্রথম যে কথাটা আমরা বলবো, আমরা ইয়ে বলতে কি বুঝি, নিরাপদ খাদ্য বলতে কি বুঝি, প্রথম কথা জানতে হবে। নিরাপদ খাদ্য বলতে আমরা যেটা বুঝবো যেটা হবে হলো একটা হাইজেনিক ফুড, নট ডেট্রিমেন্টাল ফর হেলথ এন্ড ব্যালেন্স নিউট্রিশন। এই তিনটা যদি না থাকে তাহলে আমি তাকে নিরাপদ খাদ্য বলবো না। তো নিরাপদ খাদ্য আসলে কিসের উপর নির্ভর করবে? নির্ভর করবে হলো আসলে আমরা এজ এ কান্ট্রি আমাদের একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে। উই ক্যানট কম্পিট অর সেট এ স্ট্যান্ডার্ড লাইক ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নের খাদ্যের দুনিয়াতে সবচেয়ে স্ট্রিক্ট কন্ট্রোল আছে। তারপরে আছে হলো এফডিএ স্ট্যান্ডার্ড, জাপানিজ স্ট্যান্ডার্ড, অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড, এছাড়াও এক একটা দেশে একটা স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ডটা ডিপেন্ড করবে অন দ্য সোশিও ইকোনমিক পজিশন অফ দ্য কান্ট্রি। আমাদের আসলে আমরা কি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডকে ফলো করব? আমরা কি সেটা স্ট্যান্ডার্ড দেবো না আমাদের সোশিও ইকোনমি গিয়ে আমরা স্ট্যান্ডার্ডটাকে ধরবো? এখানে একটা কথা মনে রাখতে হবে, খাদ্য নিরাপদ খাদ্য যত আমি নিরাপদ করতে যাবো তত আমার কস্ট বাড়তে থাকবে। তাহলে আমাকে কি এখন করতে হবে? আমাকে যেটা করতে হবে যে আমাদের স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক রেডি করতে হবে। এই বেঞ্চমার্কটা আমরা এত পার ক্যাপিটা ইনকাম যদি আমাদের আসে, তাহলে আমরা এই বেঞ্চমার্কটা এটা ক্রস করার সঙ্গে সঙ্গে, থ্রেশহোল্ড ক্রস করার সঙ্গে আমাদের নিরাপদ খাদ্য ডেফিনেশনটা আমাদের চেঞ্জ করতে হবে। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি বাংলাদেশে দেখি তাহলে আমরা আসলে 2300 ক্যালোরি এফএও স্ট্যান্ডার্ডে আমাদের খেতে হয়। আমরা 55% কার্বোহাইড্রেট থেকে আসা উচিত, 15% আমাদের প্রোটিন থেকে, 30% ফ্রম ফ্যাটের থেকে। আমরা আসলে কোথা থেকে কতটুকু পাচ্ছি এটা একটু দেখার বিষয়। এখানে একটা ব্যাপার আছে যে আমরা আসলে কোথা থেকে কত ক্যালোরিজ আনবো। বেটার ফুড যদি হয় তাহলে ক্যালোরিজ আসবে মূলত হলো আপনার প্রোটিন থেকে। আবার প্রোটিনেরও অনেক ব্যাপার আছে, কতখানি ক্লিয়ার প্রোটিন আসবে, আপনার ডালও প্রোটিন, মুরগির মাংস প্রোটিন, মাছও প্রোটিন। এটা আমাদেরকে ডিসিশন নিতে হবে আমাদের এটা করতে গেলে। এরপরে আমি যেটা বলবো যে নিরাপদ খাদ্য যদি আমাদের দিতে হয় তাহলে আসলে খাদ্যে কন্টামিনেশন হয় কোত্থেকে? কন্টামিনেশন হয় হলো প্রোডাকশন, যেখানে হয় প্রোডাকশন প্রসেস। যদি আমরা মুরগি বলি সেটা হলো ফার্মে, এটা কন্টামিনেটেড হয়ে যেতে পারে।
তারপরে এটা হতে পারে যেখানে আমাদের প্রসেসিং হচ্ছে, হতে পারে আমরা যেখানে সেলিং করা হয় দ্য মার্কেট প্লেস, ওখানে বা ডিস্ট্রিবিউশন এটা কন্টামিনেশন হতে পারে। এটা হতে পারে হলো আপনার কুকিং যখন হচ্ছে তখন আমাদের কন্টামিনেশন হতে পারে, আবার যখন আমরা পরিবেশন করছি সেখানেও কন্টামিনেশন হতে পারে। আমরা আসলে বাংলাদেশে কোথায় সবচাইতে বেশি কন্টামিনেশন হচ্ছে এটাকে আমাদেরকে বের করতে হবে। আমরা সবসময় বলি যে প্রোডাকশন লেভেলে হচ্ছে, এটা ঢালাও একটা বলে দিচ্ছি। হারভেস্ট থেকে যে কন্টামিনেশন হয় আমার ধারণা প্রোডাকশন স্টেজে কন্টামিনেশন কম হয়। নিরাপদ খাদ্য যেখানে অনিরাপদ হয় সেটা হলো সবচেয়ে বেশি হয় পোস্ট হারভেস্টে করে, যখন এটা প্রসেসিং। আমি বলবো ফার্ম লেভেল থেকে মার্কেট প্লেস আসার মধ্যে এখানে বিভিন্ন ধরনের ভেজাল মেশানো হয়, এটা সত্য। কিন্তু আপনার অতি উৎসাহী কথাবার্তা আমরা বলি, আমরা আপনি বলছিলেন যে ফরমালিনের একটা ইস্যু, মাঠে কি ফরমালিন দেওয়া যায়? ইয়েস। ফলে কি দেওয়া যায়? নো। কিন্তু আমরা এক সময় ফলকে 12টা বাজালাম, বললাম যে ফলের মধ্যে ফরমালিন পাওয়া যায়, আমরা ফলকে ধ্বংস করে দিলাম। তখনই তো আমার যেটা কথা, তখনই থেকে ইন্টারভেনশন করা উচিত ছিল, আগে থেকে ডিফাইন করা উচিত। যারা এটার মধ্যে আসছে বন্ধ করার জন্য তাদের কি প্রপার ট্রেনিং হয়েছে? তারা কি জানে কোথায় হবে না হবে? উইদাউট ট্রেনিং আমরা একটা আইন করে ফেললাম। আমাদের পোল্ট্রির ব্যাপারে বলবো, আমি সবসময় একটা জিনিস কথা বলি, সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, উই হ্যাভ টু বি ভেরি প্র্যাগম্যাটিক। প্র্যাগম্যাটিজম ছাড়া দুনিয়াতে চলা সম্ভব না, বাস্তবতা ভিত্তিক আমাদের সব কাজ করতে হবে। বাংলাদেশের পোল্ট্রি রিয়ারিং হয় হলো মার্জিনাল খামারিদের কাছে, ছোট ছোট খামারিরা তারা করেন, তাদের যে জায়গায় আপনার পারলে এই জায়গায় আপনার তাদের অসুস্থতা হওয়ার সম্ভাবনা বেশি। যেখানে অসুখ হবে সেখানে তাকে চিকিৎসা করবে। আমাদের দেশে যেটা করেছে, হঠাৎ করে অ্যাজ এ 2010 সালে বলা হয়েছে খাদ্যে কোন রকম অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার দেওয়া যাবে না। আমি এটার পক্ষে, খাদ্যে দেওয়া যাবে না, কিন্তু ওই সময় করার পরে আমরা ফলটা কি পেয়েছি? এখন ফলটা পেয়েছি যে কৃষক খামারিরা মুরগি পালতে গেলে তাদের অসুখ হচ্ছে, অসুখকে বাঁচানোর জন্য বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক তারা ব্যবহার করছে। অ্যান্টিবায়োটিক যেখানে গ্রোথ প্রমোটার ছিল সেখানে গ্রোথ প্রমোটার তারা ব্যবহার না করে তারা বাঁচানোর জন্য এখন অ্যান্টিবায়োটিক দিচ্ছে। তাহলে এটা ফার্মিং লেভেলে হচ্ছে, নট ফ্রম ফিড। কিন্তু দোষটা আসছে ফিডের জন্য। এটাকে বুঝতে হবে যে আসলে কোথায় আমরা আমাদের কন্টামিনেশন হচ্ছে, কোথায় আমাদের খাদ্য নিরাপত্তার পরিবেশটা কমে যাচ্ছে। তাহলে এখানে আমাদের আসলে পুরো জিনিসটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচে দেখতে হবে যে সবচেয়ে বেশি কোথা থেকে হয়, এই জায়গায় সেটাকে আমাদের আগে অ্যাড্রেস করতে হবে। এবং যখন পলিসিগুলো করা হয়, যারা স্টেক হোল্ডার আছেন, এভরি ইন্ডাস্ট্রি, আমি মাছের কথা বলবো, এভরি ইন্ডাস্ট্রিতে আসলে কি ডাকা হয়েছিল? যখন আইনটা করা হয় 2010 সালে, 2013 সালে আইনটা বলবৎ করা হলো, তখন যে আলোচনা করা হয়েছে যেটা কি করা সম্ভব কিনা। যারা স্টেক হোল্ডার, ক্ষুদ্র খামারি, ফিড মিলার্স, ব্রিডার অ্যাসোসিয়েশন যারা আছে, তাদের মাছের যারা হ্যাচারি আছে, যারা মাছ যারা পালেন, তাদের টাকা হয়েছে যে আপনারা কি পারবেন উইদাউট অ্যান্টিবায়োটিক প্রোডাকশন করতে? এগুলো কখনোই আমাদেরকে জিজ্ঞেস করা হয় না। তার জন্য যেটা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমেই অ্যান্টিবায়োটিকের পরিমাণ ইউজ করা বেড়ে যাচ্ছে। এটা কেন বাড়ছে এটার ব্যাপারে আমার একটা কথা আছে, আমি পোল্ট্রির ব্যাপারে বলবো। পোল্ট্রিকে হলে যে ধরনের ভ্যাকসিন গুলো দেওয়া দরকার, সব ভ্যাকসিন কি বাজারে অ্যাভেলেবল? এতদিন পর্যন্ত আমরা গত 5 বছর যাবত চেষ্টা করে যাচ্ছি যে H9 ভ্যাকসিনের একটা ব্যবস্থা করার জন্য। এটা এই করোনাকালীন অবস্থায় ভ্যাকসিনটা আপনাকে পারমিশন দেওয়া হয়েছে। তার মানে যদি লো প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হয় এবং যদি মুরগি মারা যাওয়ার মতো অবস্থা আসে, তাহলে আসলে খামারিরা বাঁচার জন্য যে কোনো কিছু করবে। ক্ষুদ্র খামারি তারা এত কিছু সে বুঝেন না। 1000-1500 মুরগি উনি পালেন, উনি যা বলবে কোয়াক ডাক্তাররা তাই হবে। কোয়াক ডাক্তাররা কেন দিচ্ছে সেটা কি কখনো আমরা চিন্তা করছি? কোয়াক ডাক্তাররা কেন প্র্যাকটিসে আসে? এখানে কোনো রেগুলেশন করা হয়েছে? বাংলাদেশে ভেটেরিনারিয়ানদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে যে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান ছাড়া কেউ প্রেসক্রিপশন দেবে না?
এই ধরনের আসলে উইশফুল থিঙ্কিং আমরা আজকে কি দেখছি যে করোনা ভাইরাসের ব্যাপারে একটা মেডিসিনের কথা বলা হয়েছে, আমরা সবাই সেই মেডিসিন খাওয়া শুরু করছি, যেটা খেলে আমি অসুস্থ হয়ে যেতে পারি, যে কোনো লোক অসুস্থ হয়ে যেতে পারে। ডিসপেন্সারি থেকে খাওয়া হচ্ছে, ডিসপেন্সারিতে হিউম্যান হেলথ যেখানে জড়িত সেখানে আমরা রেজিস্টার্ড আমরা ফার্মাসিস্ট দিতে পারি নাই, সেখানে আমরা ভেটেরিনারিতে বা মাছে আমরা কিভাবে দিব? যখন আমরা আইনগুলো করি তখন আসলে আমার বারবার একটা কথা আমি বলি, আমাদের সবার সাথে বসে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞাসা করলে এটা করা সম্ভব না। আরেকটা জিনিস হলো আমি যেটা বলবো যে প্রোপাগান্ডার জিনিসটা কিভাবে হয়, বলা হয় যে পোল্ট্রি, দুঃখজনক যে পোল্ট্রিতে ট্যানারি ওয়েস্ট ব্যবহার করা হয়, খুব সাংঘাতিক বলা হয়। মাছের ব্যাপারে বলা হয় যে ট্যানারি ওয়েস্ট ব্যবহার করে ফিডে। বাংলাদেশে 5 লক্ষ টন ফিড তৈরি হয়। 5 লক্ষ টন ফিডে যদি প্রোটিন দেওয়া হয় তাহলে 8% প্রোটিন দেওয়া সম্ভব। 40,000 মেট্রিক টন আপনার ট্যানারি ওয়েস্ট দরকার। আসলে কি ট্যানারি ওয়েস্ট 40,000 ওয়েস্ট বাংলাদেশে তৈরি হয়? ওয়েস্ট হিসেবে আসে না। ভালো বলা হচ্ছে সব জায়গায় 2-1টা ঘটনা ঘটতে পারে। 2-1টা ঘটনা ঘটার জন্য এটাকে সবাইকে যদি বলা হয় তাহলে মানুষের আতঙ্ক সৃষ্টি হয়, মানুষের হয়, ভুল ধারণার কারণে মানুষ ভয় পায়, আসলে কিছু খেতে চায় না। এই জিনিসগুলো আমাদেরকে আসলে মনে রাখতে হবে। 2-1টা যেটা ঘটনা ঘটে, বাংলাদেশে ফিড মিল আছে কয়েকশো ফিড মিল, তার মধ্যে 80% feed produced by the registered feed mills with the DLS or fisheries department এর সঙ্গে যারা রেজিস্টার্ড আছে তারা 80% করে। 20% নন রেজিস্টার্ড ফিড মিল গুলো আছে, তাদেরকে দেখভাল করার কে আছে? তারা যা ইচ্ছা তা প্রোডাকশন যদি করতে পারেন তাহলে তাদেরকে দেখা উচিত, তাদেরকে তো একটা রেগুলেশনের মধ্যে আনতে হবে। ফিড মিল আছে, ফিড মিল করেছে, হাউ দে হ্যাভ ডান দ্য set up the feed mill without being registered with any of the regulatory authority of DLS or DOF, তাদের সাথে কোনো রেজিস্ট্রেশন নাই, ফিড মিল করে বসে আছে। আমাদের আইন শৃঙ্খলার রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো দেখার সুযোগ নাই। আবার একটা প্রশ্ন, আইনে বলা আছে ট্যানারি ওয়েস্ট ট্যানারি থেকে বের হতে পারবে না, এটা বেরিয়ে আসে কেন? এত বড় বড় ফ্যাক্টরি সাভারে গিয়ে লক্ষ লক্ষ টন পাওয়া যায় বলে ওনারা দাবি করেন, বিভিন্ন হাজার হাজার টন পেয়েছেন। ওখানে ফ্যাক্টরি কিভাবে সেট আপ হলো? আমাদের চোখের সামনে এত বড় ফ্যাক্টরি হয়ে গেল। আসলে কি 5,000-10,000 টন ট্যানারি ওয়েস্ট এখানে পাওয়া গেছে, মাপা হয়েছিল? কথাবার্তা বললে যেটা হয়, মানুষের আতঙ্ক সৃষ্টি হয়। যেটা হয়েছে যে ক্ষুদ্র দুর্বল খামারিরা যা প্রোডাকশন করেছে, তারা প্রোডাকশনের প্রাইস পাচ্ছেন না, তারা ভয়ে খাচ্ছিলাম, প্রপার প্রাইস দিচ্ছি না। এতে ক্ষতি হচ্ছে আমাদের খামারিদের, দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। শাহরিয়ার ভাই আমি আপনার কাছে দুটো প্রশ্ন রাখতে চাই, আপনি যদি একটু প্রথম প্রশ্নটি হচ্ছে যে আপনি আপনার কথাতে উল্লেখ করেছেন যে বাংলাদেশের যে বড় বড় কয়েকটা পোল্ট্রি খামার আছে, হ্যাঁ, খুব নামকরা কোম্পানি, আমরা তাদের স্ট্যান্ডার্ড সম্পর্কে জানি, সেখানে সর্বোত্তম মান বজায় রেখেই কি বলবো যে উৎপাদনের কাজটা করা হচ্ছে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের দেশের পোল্ট্রি খাতের একটা বড় যোগান আসে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র খামার থেকে, যেখানে আপনি বলেছেন যে কেউ হয়তো 500টা নিয়ে, যারা গ্রামে যেগুলো হচ্ছে 200, 500, 1000টা মুরগি নিয়ে, সেখানকার স্ট্যান্ডার্ড বজায় রাখাটা কিন্তু সম্ভব না, এবং সেখানে মুরগির স্বাস্থ্য ঠিক রাখার জন্য যে স্ট্যান্ডার্ড থাকতে হবে সেটা তারা কাজে, সেই জায়গাতে কি করার আছে সেটা একটা প্রশ্ন আপনার কাছে। সরকার ওখানে কি করতে পারে, আমরা কি ধরনের দাবি জানাতে পারি? কেননা আমরা তো চাই যে গ্রামে গ্রামে এরকম উদ্যোগগুলো থাকুক, আত্মকর্মসংস্থানের যে প্রয়াস তৈরি হয়েছে সেটা বজায় থাকুক। তাহলে কিভাবে আমরা সেখানে নিরাপদতার ব্যবস্থাটা করতে পারি, এই একটা প্রশ্ন। আরেকটা ক্রিটিক্যাল প্রশ্ন আছে, আমি জানি না এটা আপনার নজরে এসেছে কিনা, আজকের একটি জাতীয় দৈনিকে একটা নিউজ এসছে, আমি নামটা ইচ্ছা করেই বলছি না, সেই দৈনিকটার, খুব নামকরা দৈনিক বাংলাদেশের, তারা বলছে যে যুক্তরাজ্যের মাংসের বাজারেও গুচ্ছ সংক্রমণ পাওয়া গেছে। নিউজের একটা জায়গা বলতেছে
যুক্তরাজ্যের ওয়েলসে মুরগির মাংসের একটি বৃহৎ বাজারকে নভেল করোনা ভাইরাসের গুচ্ছ সংক্রমণের উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। টু সিস্টার্স ফুড গ্রুপ নামের ওই প্রতিষ্ঠানের 13 কর্মীর শরীরে মিলেছে ভাইরাসের অস্তিত্ব। উদ্ভূত পরিস্থিতিতে 110 জন কর্মী সেলফ আইসোলেশনে আছেন। অবশ্য প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের কথা জানালেও আনুষ্ঠানিকভাবে আক্রান্তের সংখ্যা প্রকাশ করেনি, ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন হচ্ছে, আমাদের দেশেও শুরুতে এরকম একটা কথা উঠেছিল যে আমাদের পোল্ট্রি মুরগি করোনা ভাইরাস সংক্রমণের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা, বা করোনা ভাইরাস ছড়াবে কিনা যদি আমরা বাজার থেকে পোল্ট্রি কিনে খাই, সেখানকার সেফটি মেজার্স কিভাবে হবে। এবং আজকে এই যে নিউজটা, যুক্তরাজ্যের যে নিউজটা দেওয়া হচ্ছে, এর প্রেক্ষিতে আপনি আপনার কি মত দিবেন? আপনি আমাদেরকে অভয় দেওয়ার জন্য আপনি কি বলবেন? আমি আগে আপনার প্রথম ইয়েটা দিই। প্রথম আমার একটা প্রশ্ন, আপনি একবারে জবাব দেবেন। যে আপনি যেগুলো আলাপ করি, যেহেতু সময়েরও আমাদের একটা বিষয় আছে, এর ভিতরে মানে এই যে পোল্ট্রির যে নিরাপদ খাবারের বিষয়গুলো বললেন, এই সব কিছু দিয়ে বাজেট নিয়েও এর সাথে রিলেশনশিপ কিছু আছে কিনা, থাকলে সেখানেও কি ধরনের আপনি আপনার প্রতিক্রিয়াটা কি? খুব সহজে আমি সংক্ষেপে বলবো। সব আগে অনেক ভূমিকা ফেলেছি। আমাদের দুটো রাস্তা আছে এখন। এক, আমাদের যে ফিড পলিসি যেগুলো হয়েছিল ওটাকে আগে রিভিউ করতে হবে অ্যাজ পার WHO অ্যান্টিবায়োটিক। আর আমাদের ফিড, আমাদের মুরগিতে দুটো কথা বলে, একটা ট্যানারি ওয়েস্ট যেটা বহুলভাবে বলা হয়, আর একটা হলো অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। অ্যান্টিবায়োটিক এজ এ গ্রোথ প্রমোটার বাংলাদেশে ব্যান করা আছে। এটাকে আবার একটু আমি বলবো, এটা একটা আইদার আমাদেরকে রিভিউ করতে হবে যে এটা ফেজ ওয়াইজ করা। 4টা ক্যাটাগরিতে WHO ভাগ করেছে। একটা হলো এমন যেটা মানুষের জন্য ব্যবহার করতে, এটা রিজার্ভ লিস্টে রাখা হয়েছে। আর একটা হলো মানুষের জন্য ব্যবহার করবে, অবশ্যই হসপিটালেও খুব সাবধানে ব্যবহার করতে হবে। তৃতীয় হলো এটা মোটামুটি ব্যবহার করা যায়, অফকোর্স আন্ডার দ্য রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার্স। আরেকটা হলো ওপেন বলা আছে, সেটা মানুষের মধ্যে সেই অ্যান্টিবায়োটিক গুলো মানুষ কখনো ব্যবহার করে না। এগুলো আসলে পশুতে দেওয়া যেতে পারে একটা সময়। এখনো USA তে, ব্রাজিল এটা দেওয়া হয়। ওটা যদি দেওয়া হয় তাহলে অ্যান্টিবায়োটিকের ব্যাপক, যেটা ফিল্ড লেভেলে ব্যবহার করছে অ্যাজ এ থেরাপিউটিক ইউজ, ওটা কমে যাবে। এই ব্যাকওয়ার্ডে যে আবার আগাতে হবে, ওর ফরওয়ার্ডে যদি যেতে চাই তাহলে আমাদের যে ছোট ছোট খামারি আছে যারা বায়োসিকিউরিটি মেনটেন করে না, তাদের বায়োসিকিউরিটি মেনটেন করতে হলে খামারের সাইজ বড় করতে হবে। এত ছোট খামারে বায়োসিকিউরিটি মেনটেন করা অসম্ভব, কারণ তার জন্য কস্ট ইজ ভেরি হাই, প্রথম। দ্বিতীয় যে প্রবলেমটা, সেটা হলো এত ছোট খামারি আসলে খেয়াল করতে পারবে না। এখানে বাজেটের একটা কোশ্চেন আসবে যে ইয়েস, বাজেটে আমি এরকম কোনো অ্যালোকেশন দেখি নাই যে ফার্মারদেরকে ট্রেন আপ করা, অথবা ফার্মারদের ট্রেন আপ করতে হবে যে আমরা নিরাপদ ভাবে মুরগি পালবো। এটা হলো প্রথম। দ্বিতীয় যেটা, সেটা হলো বড় করতে গেলে পুঁজির প্রয়োজন। ফার্মার পুঁজি পাবে। বাংলাদেশে যদি একটা ফার্মারকে, একটা ফার্মিংকে বলা হয়, বাংলাদেশের কোনো ব্যাংক তাকে ফাইন্যান্স করবে না। কেন ব্যাংক করবে না? কারণ ইন্স্যুরেন্স নেই। যার কোনো ইন্স্যুরেন্স নাই, ব্যাংক তাকে টাকা দিবে না। তাহলে আমাদের কোনো ইন্স্যুরেন্স পলিসি নাই। পোল্ট্রি বা ফিশারিজ এর জন্য কোনো ইন্স্যুরেন্স পলিসি নেই, সেখানে কেন টাকা দিবে ব্যাংক তাকে? ব্যাংকে টাকা আটকে যাবে, তার তো রিস্ক। আমাদেরকে তাহলে বাজেটে দুটো জায়গায় অ্যালোকেশন দিতে হবে, একটা হলো ট্রেনিং, আর একটা হলো যারা ক্ষুদ্র খামারি আছে তাদের পুঁজিতে অ্যাক্সেস টু ক্রেডিট। অ্যাক্সেস টু ক্রেডিট যদি দেওয়া হয় তাহলে তারা বড় পুঁজি নিয়ে একটু আসতে পারবে। তখন এখানে খাদ্য নিরাপত্তা তার পক্ষে দেওয়া সম্ভব, এবং তার মধ্যে ডেভেলপ করতে হবে। সংক্ষেপে আমি কিন্তু যে আপনি যে বলছেন যে মানে ট্রেনিং দেব, কৃষকদের ট্রেনিং দেব, আমরা কি নিরাপদ খাবার উৎপাদনের জন্য ট্রেনিং এর জন্য আমাদের কি আমরা ম্যানুয়াল বলি বা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বলি, এগুলা কি আছে কিনা পোল্ট্রির জন্য? জি, আমাদের পোল্ট্রি, আমরা যারা ফিড মিলার বা ব্রিডার কোম্পানি, আমাদের এটা করা আছে। বাট আসলে এত ক্ষুদ্র, আমি এই ধরনের খামারিদেরকে বলি অ্যাকচুয়ালি ওনারা হলো ডিসগাইজড আনএমপ্লয়েড। উনি আরেকটা কাজ করেন, এখানে একটা
করে কোনোটার প্রতি ওনার আসলে অত সিরিয়াস না, যার জন্য আমাদের প্রোডাক্টিভিটি ইজ ভেরি লো। আমাদের পোল্ট্রি ব্রয়লারে বা লেয়ারে প্রোডাক্টিভিটি ইজ ভেরি লো। সারা অন্যান্য পৃথিবীতে 450 মতো ডিম পায়, আমরা পাই 330টা 40টা ডিম পাই আমরা। তো এই যে এখানে কম প্রোডাক্টিভিটি, এটা একটা বড় কারণ। আমাদের যে ফিড কনভার্সন রেশিও ইজ quite high compared to the international standard. আমাদের মিট কনভার্সন কস্ট ইজ কোয়াইট হাই কম্পেয়ার টু দি ইন্টারন্যাশনাল এনি স্ট্যান্ডার্ড। ব্রাজিল বা আমেরিকার সাথে তুলনা করবো না, বাট আশেপাশের দেশ আমরা ইন্ডিয়া বা যদি থাইল্যান্ড মালয়েশিয়ার সাথে তুলনা করি, আমাদের ইন্দোনেশিয়ার সাথে তুলনা করি, আমাদের কস্ট ইজ কোয়াইট হাই। এটার কারণ হলো এখানে প্রচুর টাকা খরচ করতে হয় ফার্মারদেরকে হেলথ প্রোটেক্ট করার জন্য। কিন্তু এই যে ছোট ছোট খামারি যারা আসলে মুরগির আসলে মেইন সাপ্লায়ার, ছোট ছোট খামারি আছে, ছোট খামারি বলতে আপনি কি সাইজ আমি এখনো মানে পরিষ্কার না, 1000 থেকে 1200 এই ছোট খামারের ভিতরে যে কন্টামিনেশন যেগুলো হইতেছে প্রোডাকশন লেভেলে, আপনি নিজেই বলেছেন যে অ্যান্টিবায়োটিক্স এবং হরমোন ইত্যাদি হরমোন দেওয়া হয় না। এটা কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং খুব রয়ে গেছে। খুব ভালো জিনিস শুনলাম যে মুরগিতে কোনো হরমোন ব্যবহার করা হচ্ছে না, কেউ করে না, ছোট বড় কেউ করে না নাকি? এটা গেলেই বলে দেয় এটার মধ্যে হরমোন দেওয়া আছে, খাইও না। ভালো কথা শুনলাম। এখন কথাটা হলো যে এই যে এদের জন্য আপনি বলছেন যে একটা গুড এক্সাম্পল আপনাদের জন্য ব্রিডার বা অন্যদের জন্য আছে, কিন্তু এই ধরনের যে 1000 মুরগি কিংবা 500 মুরগি বা হাঁস নিয়ে যারা করতেছে, তাদের জন্য হোয়াট শুড বি দি গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস বাংলাদেশের জন্য যেটা প্রযোজ্য? আমি মানে ইউরোপিয়ান গ্যাপের কথা বলি না বা গ্লোবাল গ্যাপের কথা বলতেছি না, বাংলাদেশ গ্যাপের কথাই বলি মুরগি, হাঁস মুরগির জন্য। সেটা নিয়ে আপনার মন্তব্য? আমরা মানে অ্যাজ এ ব্রিডার কোম্পানি, অ্যাজ এ ফিড মিলার্স, আমরা কিন্তু এগুলো তৈরি করেছি। আমাদের প্রচুর ভেটেরিনারিয়ান ডক্টরস ফিল্ডে কাজ করে। আপনাদের জন্য না, ওই ছোট কৃষকদের জন্য, ছোট খামারিদের জন্য, তাদের ট্রেনিং এর জন্য আমাদের কাজ করে। এখন আমি একজনকে যদি ট্রেনিং দেই, একজন ধরেন 4-5 পাস করে একজন কৃষক, তাকে কি ট্রেনিং দিলে উনি কি এটা বুঝবেন এটার ইম্পর্টেন্সটা কত? ওনার পক্ষে বোঝা সম্ভব না। উইথ ডিউ রেসপেক্ট টু দ্যাট, আসলে ওনার পক্ষে বোঝা সম্ভব, উনি ইম্পর্টেন্সটা বুঝেন না। উনাকে বোঝাতে হলে আসলে এখানে আরেকটু বড়, আরেকটু শিক্ষিত লোককে আনতে হবে এন্টারপ্রেনার হিসাবে। এখন আপনাকে আনতে হবে 4-5 হাজার ফার্ম মুরগি পালতে পারে এই সাইজের ফার্ম। তখন যদি আপনাকে বলা হয় এবং তাকে যদি বায়োসিকিউরিটির কথা আমি বলি, বায়োসিকিউরিটির জন্য তাকে যে ইনভেস্টমেন্ট করতে হবে, তার পক্ষে ইনভেস্টমেন্ট করা সম্ভব না, এবং তার যে কস্ট আসবে সেই কস্টে তাদের আসলে 1200 মুরগি পাললে হবে না। স্কেল অফ প্রোডাকশন একটা ব্যাপার আছে। হাঁস মুরগি একটা, কিন্তু এই যে সাইফুল আজম খান সাহেব বলছেন যে গরু মোটা তাজার কারণে হরমোনের ব্যবহার হয়, সেইটা শুনে আপনার বক্তব্য? গরু মোটা তাজা করার ব্যাপারে হরমোন, আমি নট এক্সপার্ট ইন ডেইরি ক্যাটলে, বাট এটা করা হয় হলো আমরা যতটুকু জানি যে কোরবানির ঈদের কিছুদিন আগে যখন এটা আসে, এটা আমরা শুনি, সত্য মিথ্যা আমরা জানি না, এটা কতটুকু হয় আমার এতটুকু জানা নেই। তবে যদি হয় সেখানে একই জিনিস, আপনাকে সাইজ বড় করতে হবে। কমার্শিয়াল ফার্মিং আপনাকে কিন্তু কমার্শিয়াল ওয়েতে করতে হবে। যেতে পারি, তারপর পরে আবার ওনার কাছে আসবো আমরা। শিওর আমরা অনেকগুলো তথ্য পেলাম শাহরিয়ার ভাইয়ের কাছে পোল্ট্রি বিষয়ে। এবার আমাদের ডক্টর সৈয়দ আরিফ আজাদ, তার কাছে আমরা জানতে চাইবো ফিশারিজ সেক্টরের কি অবস্থা, নিরাপদ ফিশারি কি আমরা করতে পারছি, না করতে পারলে চ্যালেঞ্জ গুলো কোথায়, একটু যদি বলেন। ধন্যবাদ। আমি প্রথমে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা একটা দুঃসংবাদ শুরুতে পেয়েছিলাম, আমাদের অত্যন্ত একজন প্রিয়ভাজন লোক প্রণব সাহা, ডিবিসি চ্যানেলের হেড অফ নিউজ, তার একজন ঘনিষ্ঠ আত্মীয় মারা গেছেন। তার প্রতি এবং এই কোভিডে আমাদের যে সমস্ত অগ্রসৈনিক এবং সাধারণ মানুষ যারা মারা গিয়েছেন, তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার শান্তি কামনা করি।
আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, কিন্তু সময়ের হিসেবে কতটুকু আমরা বরাদ্দ নিতে পারবো সে নিয়ে আমার একটু সংশয় আছে। এটা একটা দীর্ঘ আলোচনার বিষয়। আপনি যে কোনো প্রোডাকশন সিস্টেমে যান না কেন, ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম প্রোডাকশন। আপনাকে একটা খাদ্য নিরাপদ করতে হলে প্রোডাকশন, এবং প্রোডাকশনের আগে হচ্ছে তার যে ইনপুট, যেটা আমার এক ভাই একটু আগে বললেন। আমাদের যদি মাছ চাষের কথা বলি, তাহলে মাছের দুইটা ক্রিটিক্যাল ইনপুট হচ্ছে সিড এবং ফিড, মাছের পোনা এবং মাছের খাবার। এখন মাছ প্রোডাকশন যিনি করছেন বা যে জায়গাটায় প্রোডাকশন হচ্ছে, সেখানে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমরা যে সোর্স থেকে মাছের খাবারটা কিনছি সেটা যেন একটু যাচাই বাছাই করে কিনি, যে তারা কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে এবং কিভাবে তারা খাবারটা প্রস্তুত করছে। দ্বিতীয় হচ্ছে সিড। দেখেন, মাছের যে সিডের ব্যবসা, এটা কিন্তু মানে হাজার কোটি টাকার ব্যবসা বাংলাদেশে, এবং একজন ব্যবসায়ী লাভ যেখানে দেখেন সেখানে কিন্তু থাকেন, ঝুঁকির মধ্যে যেতে চান না। মাছের যারা ব্যবসায় যারা জড়িত আছেন বা যারা প্রডিউসার, তারা সবাই কিন্তু জানেন যে কোনো না কোনো ভাবে, যারা বড় প্রডিউসার তারা জানেন যে কোনো না কোনো ভাবে আমার এই মাছ এক্সপোর্ট চ্যানেলে ঢুকে যেতে পারে, এবং যদি এক্সপোর্ট চ্যানেলে ঢুকে যায় আর আমাদের যে শক্ত আপনার এনফোর্সমেন্ট আছে, ফিশারি আইন এবং মৎস্য খাদ্য আইন, তাতে কিন্তু ধরা পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা, এবং গেলে তার আম ছালা দুটোই যায়, অর্থাৎ তার প্রোডাকশনের যে পারমিশন রেজিস্ট্রেশন সেটা বাতিল হয়ে যায়। কাজেই সাধারণভাবে আমি মনে করি যে এই ঝুঁকিতে কেউ যেতে চান না বা যান না। তবে ব্যতিক্রম হচ্ছে, আমার এক ভাই বারবারই বলছিলেন যে মাছের অনেক প্রোডাকশনে পোল্ট্রি লিটার ইউজ হয়। এখানে আমার বক্তব্য দুইটা ভাগে আমি ভাগ করতে চাই। একটা হচ্ছে যে বাংলাদেশে আমাদের পুকুরের সংখ্যা আছে 25 লক্ষের বেশি, এবং কমার্শিয়াল অ্যাকোয়াকালচার এখন আমাদের কাছে যে তথ্য আছে প্রায় 10,000-এর মতো, সংখ্যা খুব বেশি না। এবং এই 10,000-এর 1%ও আপনার এই ধরনের অপব্যবসার সাথে জড়িত না। এটা হচ্ছে ওয়ান সাইড। দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি ইন সাউথ এশিয়া যে দেশে একটা ন্যাশনাল রেসিডিউ কন্ট্রোল প্ল্যান আছে, যেটাকে আমরা ডিপার্টমেন্ট অফ ফিশারিজ বলে এনআরসিপি। এই এনআরসিপি করা হয়েছিল দুটা কারণে। একটা হচ্ছে অ্যাকোয়াকালচার যে প্রোডাকশন সিস্টেমে, সেখানে কোথাও গলদ আছে কিনা, কেউ নিষিদ্ধ কেমিক্যাল, অ্যান্টিবায়োটিক, ডাইস কিংবা অন্য যে সমস্ত অননুমোদিত প্রোডাক্ট এগুলো ব্যবহার করে কিনা সেটা যাতে মনিটরিং করা যায়। এবং এজন্য প্রতি মাসে সারা বাংলাদেশের অ্যাকোয়াকালচারের বিভিন্ন জোন থেকে স্যাম্পল কালেকশন করা হয়, এবং সেটার সংখ্যা 1300 থেকে 1500-র মাঝামাঝি। এবং এইখানে যেখানেই আপনার নন কমপ্লায়েন্স আসে, সাথে সাথে কিন্তু জাম্প করা হয় ফর রেমিডিয়াল মেজার্স। এটা একটা আমাদের এস্টাবলিশ মেজার বাংলাদেশে আছে, এটা কিন্তু সাউথ এশিয়ার অন্য কোনো কারণে দেশে নাই। এটার কারণ হচ্ছে যে 2009 সালে যখন আমাদের 56টার মতো এক্সপোর্ট কনসাইনমেন্ট রিজেক্ট হয়, তখন দেশে কিন্তু একটা মহামারীর মতো অবস্থা হয়। শুধু ডিপার্টমেন্ট এবং মিনিস্ট্রি না, প্রাইভেট সেক্টরও ভয়াবহ একটা হুমকির মুখে পড়ে। তখন থেকে কিন্তু এটার যাত্রা, এবং ধীরে ধীরে আমরা এনআরসিপিটা ডেভেলপ করেছি। দ্বিতীয়ত, এই যে একটু আগে যেটা আলোচনা হলো, মৎস্য খাদ্য আইন হয়েছে, হ্যাচারি আইন হয়েছে, এবং সে আইনে কিন্তু আপনার বলে দেওয়া হয়েছে যে আপনি কোন কোন কেমিক্যাল, কোন কোন অ্যান্টিবায়োটিক কিভাবে ব্যবহার করবেন, এবং যদি ব্যবহার করেন সেটার উজ্জ্বল পিরিয়ড কত হবে। এখন কোনো কৃষক ভাইকে যদি বলে দেওয়া হয় যে আপনি এই কীটনাশকটা ব্যবহার করেন, 6 দিন পরে আপনার বেগুন বিক্রি করবেন, তিনি যদি আজকে কীটনাশক দিয়ে কালকেই বিক্রি করেন, তাহলে তো উনি উজ্জ্বল পিরিয়ড মানলেন না, এবং সেখান থেকে কিন্তু মানুষের কন্টামিনেশন হবে। আর যদি উনি 6 দিন পরে বিক্রি করেন, তাহলে কিন্তু আর এই কন্টামিনেশনের সম্ভাবনা
থাকেন। মাছের ক্ষেত্রেও আপনার এরকম উইথড্রল পিরিয়ড আছে, এবং যিনি রিস্ক নিয়ে বাজারে আসবেন তার কিন্তু প্রোডাক্ট ব্যান হওয়া, তার ব্যবসা ব্যান হওয়ার একটা ঝুঁকি থাকবে, তার রেজিস্ট্রেশন বাতিলের একটা ঝুঁকি থাকবে, এবং এটা কিন্তু আছে, এনফোর্সমেন্ট কিন্তু বাংলাদেশে হচ্ছে। দ্বিতীয় যে ডাইমেনশনটা সেটা হচ্ছে ট্রেসেবিলিটি। আমি মনে করি যে বাংলাদেশের মৎস্য খাতের একটা বড় শক্তি হচ্ছে যে আমাদের প্রায় 3 লক্ষের মতো চিংড়ি চাষির রেজিস্ট্রেশন আছে এবং তারা ট্রেসেবল। আপনি কোন জায়গায় কন্টামিনেশন হলো এটা কিন্তু ট্রেস করা যায়, কিন্তু ইনল্যান্ড ফিশারিজের মাত্র 9,000-এর মতো রেজিস্ট্রেশন আছে যারা কমার্শিয়াল কন্ট্রাক্ট, অর্থাৎ সবাই রেজিস্টার্ড না, এটা ট্রেস করা যাবে না, এই একটা ঝুঁকি আমাদের আছে। এখন ট্রেসেবিলিটির বিষয়টা হচ্ছে যে আপনাকে কাগজে পত্র আপনি করতে পারেন, আবার ডিজিটালাইজড পদ্ধতিতেও আপনি করতে পারেন। ডিজিটালাইজ সিস্টেমে আমরা এখনো যেতে পারিনি, এবং আমাদের একটা বড় সুপারিশ থাকবে আজকে, কথা আমরা একটু পরে আসবো। সেটা হচ্ছে যে আগামী দিনের বাংলাদেশে নিরাপদ খাদ্যের সুব্যবস্থা করার লক্ষ্যে প্রতিটা ক্ষেত্রে আমাদের এই ডিজিটালাইজড ট্রেসেবিলিটি সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি করতে পারবেন না কোথা থেকে সমস্যাটা হয়। আমি একটা ক্ষুদ্র উদাহরণ দিই আপনাকে। 2015 বা 16 সালের দিকে আমাদের একটা কনসাইনমেন্ট রিজেক্ট হয় ইউরোপীয় ইউনিয়ন থেকে, এবং সেখানে কোনো অ্যান্টিবায়োটিক ছিল না, সেখানে ছিল ব্যাকটেরিয়াল লোড ইজ ভেরি হাই। আমরা সাথে সাথে এটাকে ট্রেস আপ করলাম। আমি নামটা বলি কারণ হচ্ছে যে বলারও দরকার আছে। দেখা গেল যে বৃহত্তর ফরিদপুর জেলার একটা গ্রামে এই কন্টামিনেশনটা হয়েছে। আমরা পরে ইন্সপেকশন করলাম, আমাদের সাথে সাথে আমাদের টিম দিল, গিয়ে দেখা গেল যে পুকুরের পাড়ে, ঠিক পারে না, পুকুর থেকে একটু দূরেই একটি ক্যাটেল ফার্ম আছে ভদ্রলোকের, এবং ক্যাটেল ফার্মটার যে ইউরিন এটা ডাইরেক্ট আপনার পুকুরে নামিয়ে দেওয়া হয়, এবং দেখা গেল যে এর ফলেই আপনার লোডটা বেড়ে গেছে ব্যাকটেরিয়া এবং ফিশে কন্টামিনেশন হয়েছে। এখন ফার্মারের বাড়িতে বাড়িতে আপনি পুলিশিং করতে পারবেন না, ফিশারিজ ডিপার্টমেন্টের এই স্ট্রেংথ নাই এবং কখনো হবে না, এটা কখনোই সম্ভব না। আপনি ঘরে ঘরে পাহারা দেওয়া সম্ভব না, প্রাইভেট সেক্টরকে ইনভলভ করতে হবে। এবং আমি হাইলি প্লিজ যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর অন্তর আন্তরিকভাবে ইনভলভ আছে। আজকে আপনার সলিদারিদাদ বলেন, ওয়ালফিশ বলেন, শিম ফাউন্ডেশন বলেন, তারপরে এক্সপোর্টার অ্যাসোসিয়েশন বলেন, তারা হ্যাচারি অ্যাসোসিয়েশন বলেন, তাদের বড় বড় সংগঠন আছে এবং এই অর্গানাইজেশন গুলো কিন্তু কাজ করছে। এসওপির কথা একটু আগে আমাদের সভাপতি মহোদয় মনে জিজ্ঞাসা করেছিলেন। এই 2016 সালের দিকে চিংড়িতে আবার একটা রূপ দেখাবে, এবং আমরা খুব হতবিহ্বল হয়ে পড়ি। আমরা বিভিন্ন জায়গা থেকে এক্সপার্টও নিয়ে আসি এবং সলিদারিদাদের সহযোগিতায় আমরা একটা পূর্ণাঙ্গ কিন্তু স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর তৈরি করেছি, এসওপি তৈরি করেছি, যেটা হ্যাচারিতে বহু প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর ব্যবহার করতে পারে। এখন ফিশ হ্যাচারির জন্য তো আপনার আদর্শ এসওপি হচ্ছে আপনার মৎস্য হ্যাচারি বিধিমালা, এর থেকে ভালো কোনো এসওপি নাই। এখানে ডিটেইলস বলে দেওয়া আছে যে আপনি কোনটা ব্যবহার করবেন, কিভাবে করবেন, সব বলে দেওয়া আছে। এখন যিনি ব্যবসাটি করবেন তার মধ্যে যদি সততা এবং আন্তরিকতার অভাব থাকে তাহলে পরে এটা রাতারাতি দূর করা খুব সম্ভব না, এবং এখানে আমি বিস্তারিত যাব না, প্রোডাকশনে আমি এখানেই থামতে চাই। দ্বিতীয় হচ্ছে ট্রান্সপোর্ট। আপনার একটা ফিশ যখন আহরণ করবেন ইমিডিয়েটলি আপনার কাজ হচ্ছে এটাকে স্বাস্থ্যসম্মতভাবে হয় বরফায়িত করা অথবা এমন জায়গায় স্টোরেজ করা যে ব্যাকটেরিয়াল কন্টামিনেশনটা কম হয়। আমরা একটা ভালো উদ্যোগ নিয়েছিলাম এবং বাংলাদেশে বর্তমানে এনএটিপি নামক যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টে একটা প্রভিশন করা হয়েছে, এবং এটা পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট আপনার বাস্তবায়ন হতে যাচ্ছে, প্রায় 1800 কোটি টাকার বিগ প্রজেক্ট, মেগা প্রজেক্ট। এটা আমরা 13 সাল থেকে নেগোসিয়েশন করে করে 17 সালে এটা আমরা রাজি করিয়েছি ব্যাংকে এবং যাত্রা শুরু হয়েছে। এইখানে আমরা প্রভিশন রেখেছি ইনসুলেটেড আপনার ব্যান, ছোট ছোট ইনসুলেটেড ব্যান, এগুলা চাষি গ্রুপকে দেওয়া হবে এবং তারা মাছ ধরার পরে ইনসুলেটেড ব্যানে করে নিকটবর্তী বাজারে নিয়ে আসবে।
এতে করে হবে কি আপনার এই যে কন্টামিনেশনের সম্ভাবনাটা অনেকটা কমে যাবে, এবং বিশেষ করে চিংড়ির ব্যাপারে আপনারা জানেন খুব দ্রুত এগুলা কিন্তু আক্রান্ত হয়। এই ঝুঁকিটা আমরা কমাতে পারবো, এবং এই গুড প্র্যাকটিসটা আমরা কিন্তু একটা নজির দিলাম, স্থাপন করলাম। এখন বাংলাদেশে যদি আপনি বলেন যে 50,000 চাষিকে আমরা ইনসুলেটেড ভ্যান দিয়ে দেবো, এটা কিন্তু একটা অবাস্তব। আমরা একটা রাস্তা দেখিয়েছি, এখন প্রাইভেট সেক্টরকে আগাতে হবে, এবং তারা ইনভেস্টমেন্ট করলে নিশ্চয়ই আমরা এখানে একটা সুযোগ পাবো। কিন্তু সরকারের কি প্রণোদনার দরকার নাই? মানে প্রণোদনা বলতে টাকা দেওয়া না, আমি বলছি এবং ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট এটা অলরেডি শুরু হয়েছে, লঞ্চ করা হয়েছে, এবং এটা আরো স্কেল আপ হবে আগামী 2-4 বছরে, এটা আরো স্কেল আপ হবে। আমরা দেখি যে রেজাল্টটা কি আছে। তারপরে হচ্ছে আমি মানে শেষ করছি দ্রুত, যে আমার সবগুলা সাইট কভার করতে আমার হাতে খুব সময় নেই। 3 নম্বর হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশনের পর হচ্ছে স্টোরেজ। স্টোরেজে আপনার সব ধরনের ফ্যাসিলিটি আপনার থাকতে হবে। দেখেন, খালি স্টোর করলেই হবে না, সেই স্টোরে আপনি যে মাছটা রাখবেন কোথায় রাখবেন, আপনার স্ট্যাক কিরকম আছে, আপনার ইলেকট্রিক সাপ্লাই কিরকম আছে। ধরেন আধা ঘন্টা ইলেকট্রিসিটি নাই, আপনার স্টোরেজ আছে, যে সেখানে কি রিস্ক আছে, এগুলো আপনার বুঝতে হবে। আমাদের যে ফিড মিল গুলো আছে এবং যেখানে স্টোরেজ করা হয়, এখানে একটা সুন্দর অপারেশনাল প্রসিডিউর বলে দেওয়া আছে যে আপনার মাটিতে স্টোর করতে পারবেন না, মাটির উপরে আপনার মাচা করতে হবে, অন্তত 1 ফুট 1.5 ফিট উপরের মাথা থেকে শুরু করে আপনি বস্তা রাখবেন, যে সরাসরি আর্থেন কন্টামিনেশন বা আপনার যেখানে পাকা আছে ফুরের কোনো মানে আপনার যাতে পেপার ময়েশ্চারটা সেখানে না যায়। এখন এটা মানার দায়িত্ব হচ্ছে যিনি ব্যবসাটা করবেন। আপনি যদি বলেন যে এটা বাংলাদেশের ঘরে ঘরে যতগুলো ফ্যাক্টরি আছে সেখানে পুলিশ লাগাই দাও, এখানে ডিপার্টমেন্ট অফ ফিশারি যাক, এটা অবাস্তব, এটা সম্ভব না। এবং এখানে এই অসাধুতা অবাস্তবতা আমাদের আন্তরিকতা দিয়ে এবং সততা দিয়ে মোকাবেলা করতে হবে। এটার রাতারাতি সমাধান নাই, তবে এটা ইমপ্রুভ করেছে, অনেক ইমপ্রুভ করেছে, এবং বড় বড় অনেক মিলার আছেন যারা এগুলো সততার সাথে কিন্তু মানছেন, এবং তাদের ফিড বিক্রিও হচ্ছে ভালো। এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলে নেই, বাংলাদেশের অ্যাকুয়াকালচারে একটা দুঃখজনক দিক আছে, আমাদের অনেক চাষি ভাইদের ক্যাপিটাল কম, এবং খাদ্যে কিন্তু একটা বিশাল ইনভেস্টমেন্ট, বিশেষ করে আপনি যদি পাঙ্গাস করেন। এখানে দেখা যায় কিছু কিছু খাদ্য উৎপাদনকারী তারা বাকিতে লোনে খাবার দেয়, এবং বলে দেয় যখন আপনি মাছটা বিক্রি করবেন তখন এটার দাম দিবেন। এখন এই যারা লোনে বিক্রি করে ঝুঁকিটা কিন্তু সেখানে, তারা এখানে প্যাট্রোনাইজ করে, এবং তাদের অনেক ক্ষেত্রে তাদের গুণগত মানের অভাব কিন্তু আছে, এটা অস্বীকার করা উপায় নাই। এখন স্টোরেজে একদিকে হচ্ছে ইনস্পেকশন, আরেক দিকে হচ্ছে আমাদের যারা স্টোর করেন, যারা প্রডিউসার, তাদের সততা এবং আন্তরিকতা, আর হচ্ছে প্রোডাক্ট আপনার প্রশিক্ষণ। ডিপার্টমেন্ট অফ ফিশারিজের শুধু প্রজেক্ট না, রেভিনিউ সেট আপে এখন হিউজ পরিমাণ টাকা, কোটি কোটি টাকা কিন্তু বরাদ্দ আছে, এবং ট্রেনিং এ গুড এগ্রিকালচার প্র্যাকটিস নামে একটা ট্রেনিং সারা বাংলাদেশে এখন দেওয়া হচ্ছে। সেটা চিংড়িতে দেওয়া হচ্ছে, সাদা মাছে দেওয়া হচ্ছে, এবং লক্ষ লক্ষ কৃষক কিন্তু ইতিমধ্যে প্রশিক্ষিত হয়েছে। কিন্তু প্রশিক্ষণ দিলে হবে না, এখন নলেজটা আমি অ্যাপ্লাই করছি কিনা, আমি মানছি কিনা, এটা হচ্ছে যিনি প্রশিক্ষণটা নিলেন তারও দেখার দায়িত্ব আছে, আর যারা মনিটর করার কাজে তারও দেখার দায়িত্ব আছে। এবং এই বোথ সাইডের জন্য একটা ইকুইলিব্রিয়াম যখন হবে, তখন কিন্তু এখানে আপনার রেজাল্টটা আমরা পাবো। আমি দ্রুত শেষ করে দিই। কনজিউমার লেভেলে হচ্ছে যে আপনি কোন খাবার খাবেন আর কোন খাবার খাবেন না, ইট ইজ অ্যাবসলিউটলি দ্য চয়েস অফ দ্য কনজিউমার। আমি বাজারে কি বাটা মাছ কিনবো না পাবদা মাছ কিনবো না শিং কিনবো না পাঙ্গাস কিনবো, এটা অ্যাফোর্ডেবিলিটি এবং চয়েসের উপর নির্ভর করে। কিন্তু আমি খুব গুরুত্বের সাথে বলতে চাই এবং নির্দ্বিধায় বলতে চাই যে বাংলাদেশের মাছ নিরাপদ, এবং নিরাপদ, এখানে ফরমালিন নাই। ফরমালিনের ঝুঁকি আমরা 13 পরে থেকে এই আপনার 17 পর্যন্ত বাংলাদেশের উপজেলা পর্যন্ত এমন কোনো মার্কেট নাই যে আমরা ফরমালিনের স্যাম্পলিং করি। আমাদের যন্ত্র আছে, আমাদের প্রশিক্ষিত জনবল আছে, তারা প্রতি মাসের টার্গেট থাকে তাদের স্যাম্পলিং করার, এবং এখন কোথাও ফরমালিন পাওয়া যাচ্ছে না। কাজেই এই সমস্ত নিয়ে আতঙ্কিত হবেন না। আতঙ্ক আমাদের শুধু প্রোডাকশনকে নিরুৎসাহিত করবে না, আমাদের কনজিউমারদের হতাশ করবে। এগুলা হতাশ হওয়ার কিছু নেই।
কিন্তু আমি এখন করার আগে আমি বাজেটে আসি, আমি শেষ করে দিব। জি জি, বাজেটের বিষয়টা হচ্ছে একটা হচ্ছে যে আপনার সরকারের ইনভেস্টমেন্ট কত, বাজেটটার প্রধান যেটা আমরা দেখি যে কত টাকা সরকার দিল, এইটা একটা আমার কাছে খুবই অগুরুত্বপূর্ণ বিষয় মনে হয়। এই কারণে যে বাংলাদেশে ধরেন বর্তমানে ফিশারি সেক্টরে বরাদ্দ দেওয়া হয়েছে 1612 কোটি টাকা, এইবারের প্রস্তাব করা হয়েছে বাজেট ফিশারিজ এবং লাইভস্টক মিনিস্ট্রি, যেটা গত বছর ছিল 1635 কোটি টাকা, 23 কোটি টাকা কমে গেছে। এটা খুব বড় অ্যামাউন্ট না। রিস্কের জায়গাটা হচ্ছে যে আপনি যে বরাদ্দটা দিলেন সেইটা আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবো কিনা, ইমপ্লিমেন্টেশনের ঝুঁকিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে আমি মনে করি যে আমাদের সক্ষমতার ক্ষেত্রে অনেক ঘাটতি আছে। এবং আপনারা অনেকেই শুনলে এখন একটু হয়তো আপনাদের কাছে অবাক মনে হবে, আমি মনে করি যে আমাদের উপজেলা যে অফিসগুলো আছে এগুলাকে সর্বোচ্চ সহায়তা এবং সক্ষম করে গড়ে তোলা দরকার। একদিন একটা অনুমোদন পেয়েছি আমরা সেই 2013 সালে, এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট রুলটা ফাইনাল হয় নাই সিভিল সার্ভিসের যে তাদেরকে নিয়োগ করা যাবে। এখন এই লোকগুলা ফিল্ডে না আসলে আপনার তারা মনিটরিংটা করবে কে? মৎস্য সম্প্রসারণ এবং মান নিয়ন্ত্রণ কর্মকর্তার এই পদটি এখানে 400-400 মতো অফিসার আমরা ডেপ্লয় করতে পারি। এটা এই আমলাতান্ত্রিক ফিতায় আটকে আছে। 2 নম্বর হচ্ছে আমি মনে করি সবচেয়ে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রান্সপোর্টেশন। আজকে যদি উপজেলা অফিসে একটা ভ্যান থাকে আপনার কি বলে একটা পিকআপ ভ্যান, ডাবল কেবিন একটা পিকআপ ভ্যান হইলে আপনার কিন্তু সব ধরনের ফিডিং আর ট্রান্সপোর্ট করে আপনি চাষির কাছে নিয়ে যেতে পারেন। আজকে এনএটিপি বলেন, ইউনিয়ন পর্যায়ের প্রজেক্ট বলেন, আপনার ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট বলেন, হিউজ আপনার সহায়তা কিন্তু চাষিদের দেওয়া হচ্ছে। এবং এই বস্তা আপনি নিয়ে যান কিভাবে, ভ্যানে নিয়ে যান, বস্তা আপনার ঠেলা গাড়িতে নিয়ে যান, রিক্সায় নিয়ে যান, এটা কোনো সমাধান না। এসি ল্যান্ডের অফিসে যদি আজকে ট্রান্সপোর্ট দেওয়া হয়, হোয়াই নট এগ্রিকালচার অফিস, হোয়াই নট ফিশারি অফিস, হোয়াই নট লাইভস্টক অফিস? এখানে অবশ্যই আপনাদের এই প্রস্তাবটা আমি রাখবো যে ট্রান্সপোর্টেশনের একটা সুবিধা দেওয়া দরকার, বিশেষ করে লাইভস্টক এবং ফিশারিতে যেভাবে এখন কর্মবিস্তার হচ্ছে, প্রচুর আপনার ইনগ্রেডিয়েন্ট তাদের প্রতিদিন ফিল্ডে ক্যারি করতে হয় এবং এটা ভাড়া করা যন্ত্রপাতি দিয়ে এটা সম্ভব না। এখানে একটা ডাবল কেবিন পিকআপ প্রত্যেকটা উপজেলা অফিসে সাপ্লাই করা সরকারের প্রয়োজন। 3 নম্বর হচ্ছে আপনার পরীক্ষার যে যন্ত্রপাতি, ফরমালিনের যন্ত্রপাতি আমাদের আছে, অক্সিজেনের যন্ত্রপাতি আছে, কেমিক্যাল পরীক্ষার যন্ত্রপাতি আমাদের আছে, আমাদের উপজেলার যেটা কোস্টাল এলাকাতে রেফ্রেক্টোমিটার আমাদের আছে। কাজে আমাদের খুব বেশি অভাব কিন্তু নাই। অভাবের জায়গাটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। দ্বিতীয় হচ্ছে জনবলের আমাদের প্রচুর ঘাটতি আছে। আপনি যত কথাই বলেন প্রাইভেট সেক্টর আসবে গিয়ে তারাই প্রডিউসার, কিন্তু এনফোর্সমেন্টের জায়গাটা এখনো গভর্নমেন্টের হাতে রাখতে হবে এবং এইটা রাখতে হইলে পরে আপনার জনবলের কিন্তু কোনো বিকল্প নেই। উপজেলায় আমাদের ফিশারিজ ডিপার্টমেন্টের সাংঘাতিক রকমের জনবলের ঘাটতি আছে এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের জনবল নাই, সেইখানের একটা সমাধান দরকার। এগুলো হইলে পরে এই আমাদের নিরাপদ খাদ্যের একটা প্রভিশন কিন্তু বাজেটে এই শেষ করে দিচ্ছি আমি। বাজেটে আপনার কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে, যেমন আপনার সয়া মিল, প্রোটিন কনসেন্ট্রেট, এগুলা যদি আপনি আমদানি করেন শূন্য শুল্ক আরোপ করা হয়েছে। এখানে আমি শেষ করে দিব, আমি আর কথা বাড়াবো না। এখন প্রশ্ন হচ্ছে যে প্রস্তাবটা আপনি করলেন যে শূন্য শুল্ক দেওয়া হবে, এইটার ইমিডিয়েট বেনিফিটটা নিয়ে নেবেন যারা মানে মিলার, যারা ফিড মিলার, তারা কিন্তু সুবিধাটা গ্রহণ করবেন। কিন্তু আপনি যখন সেটা বিক্রি করবেন ফার্মারদের কাছে, তারা কি আসলে উচিত মূল্যটা পাবে কিনা, তাদের জন্য কি 50 পয়সা 1 টাকা দাম কমাবেন কিনা, এইটা কিন্তু আমাদের মনিটরিং করতে হবে। আদারওয়াইজ এই মধ্যস্বত্বভোগীরা খেয়ে যাবেন, আমার প্রকৃত প্রতিষ্ঠারা কিন্তু বেনিফিট পাবেন। যাই হোক, বাজেটের যত লিমিটেশনই থাক না কেন, আমি মনে করি যে সুবিধাটা দেওয়া হয়েছে এটাকে যদি আমরা মেটেরিয়ালাইজ করতে পারি, যথাযথ ইমপ্লিমেন্ট করতে পারি এবং আমাদের কৃষকবাদের ইনভলভ করতে পারি, আজকে বিসএফের ফাউন্ডেশনকে যদি আমরা ইনভলভ করতে পারি ইন দা প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন এন্ড মনিটরিং, তাহলে মনে হয় যে সরকার অনেক সুবিধা।
ধন্যবাদ। একটু আপনি একটু আধা মিনিটে একটা প্রশ্নের জবাব দেবেন, পোল্ট্রি মিটের ইউজ ইন ফিশ এবং বিশেষ করে পাঙ্গাস মাছের মানে অনেক সেই যে মানে ইয়েটা মানে অনেকে গন্ধ পাচ্ছেন পাচ্ছেন এইগুলা কি বিষয়টা কি? না, এটা কিন্তু আমার জবাব আমি বলেছি, আমি কিন্তু অলরেডি এটার আনসার দিয়েছি। তাহলে আমি খেয়াল করিনি। আচ্ছা, গুড। আনসার দিয়েছি। আরিয়ার ভাই কিছু বলতে যাচ্ছেন মনে হয়। আমি বলতে চাচ্ছিলাম দুটো কথা। হলো যে বাজেট এখনো কিন্তু পাস হয়নি, প্রস্তাবনা এসেছে, এখনো কিন্তু আমরা ডিউটি ফ্রি পাচ্ছি না। কিন্তু যেহেতু গভর্নমেন্ট একটা গুড উইল দেখানো হয়েছে টুয়ার্ডস মিট প্রসেসিং ইন্ডাস্ট্রি, আমি বলবো পুরোটাকে লাইভ স্টকস এন্ড ফিশারিজ, আমরা কিন্তু অলরেডি দাম কমিয়ে দিয়েছি। সবাই যার মতো করে দাম কমিয়ে দিয়েছে, এটার ইম্প্যাক্ট বাজারে চলে এসেছে। গত 2-3 দিন আগে থেকে সব মিলাররাই যে যার মতো করে 50 পয়সা, 1 টাকা, 70 পয়সা, 60 পয়সা দাম কমিয়ে দিয়েছে। এটা হলো একটা কথা। আপনারা প্রশ্ন ছিল এখানে যেটা হলো যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল করোনার ইয়েস, মিট প্রসেসিং যে খুব শ্রম ঘন ইন্ডাস্ট্রি, এটা কিন্তু খুব কাছাকাছি দাঁড়িয়ে কিন্তু প্রসেসিং করতে হয়, ফিশ হোক আর এটা আপনার ইয়েই হোক, মুরগি বা গরু বা যাই হোক। এখানে কিন্তু পৃথিবীতে এখন করছে, আমেরিকাতে প্রথম এটা দেখা দিয়েছে আর কি, বিরাট প্রবলেম, অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ করে দিতে হয়েছে। তারপরে আমেরিকান প্রেসিডেন্ট তার যুদ্ধকালীন ক্ষমতা বলে যারা অসুস্থ হয়েছে তাদেরকে কোম্পানি থেকে বের করে দিয়ে নতুন রিক্রুট করার ক্ষমতা দেওয়া হয়েছে, নাহলে প্রোডাকশন বন্ধ করে দিতে হয়। এটা করে তারা করেছে। এখন পৃথিবীতে সব দেশেই আলোচনা শুরু হয়ে গেছে যে আসলে পোস্ট কোভিডে কিভাবে আমরা মিট প্রসেসিংটা করবো, শ্রম ঘনটা কমানো যায় কিনা। তার মানে আইদার আমাদের ছোট ছোট ইউনিট করতে হবে অথবা এখানে টেকনোলজি নিয়ে আসতে হবে, কারণ এটা তো শেষ না পৃথিবীতে। আমরা একটা ভাইরাসের ইয়ে করবো, আরো ভাইরাস আসতে পারে, ব্যাকটেরিয়া আসতে পারে। এটা একটু আমি আপনাকে জানিয়ে দিলাম। এটা সারা পৃথিবীতে এটার জন্য কি কোনো বাজেটের রিফ্লেকশন দরকার আছে? আমাদের দেশে এখনো আসলে ফিশ বা মিট আসলে এটা হলো ওপেন সোর্স থেকে ওয়েট মার্কেটে বেচা কিনে হয়। আমাদের ইমিডিয়েটলি যে কাজটা করতে হবে, ওয়েট মার্কেট বন্ধ করতে হবে। আমরা যদি মানে ওয়েট মার্কেট থেকে যেভাবে ছড়িয়েছে এটা কিন্তু সব জায়গায় ছড়াতে পারে। ওয়েট মার্কেট যদি বন্ধ না করা হয়, আমি বলবো না যে কালকে ব্যান করে দেওয়ার জন্য, আমি বলবো ফেজ আউট স্লোলি, যেখানে হাই কনসেন্ট্রেশন আছে এই ধরনের, সেখানে কিন্তু আলাদা করতে হবে প্রথম। এবং ওখানে গ্রামে গঞ্জের হাট বাজার সবটাই তো ওয়েট মার্কেটের ভিতরে, এটাকে কি করে আপনি দিতে পারবেন না? অবাস্তব চিন্তা ভাবনা। আমাকে রেগুলেশন আনতে হবে যে এত দূর দূর বসতে হবে, মুরগির যেখানে আপনার মিট বিক্রি হবে ফিশটা অনেক দূরে রাখতে হবে, কারণ ক্রস কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো আনতে হবে, ক্লিনলিনেস করতে হবে, প্রতিদিন বিক্রি করার পরে কিভাবে বাজারগুলো ক্লিন করতে হয় সেটা এসওপি তৈরি করতে হবে, সেটা মনিটরিং করতে হবে, নাহলে কিন্তু একটা ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারে আমাদের দেশের থেকে। খুবই চিন্তার বিষয়, খুবই চিন্তার বিষয়। এখন আমাদের পোস্ট কোভিড ইয়েতে আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, এখানেও আসলে নাই। কিন্তু বর্তমানে 1 বছরের জন্য, আগামী 1 বছরের যে বাজেট দেওয়া হয়েছে পোল্ট্রিজ এন্ড ফিশারিজ লাইভস্টকস এর জন্য, ইজ এ ভেরি গুড বাজেট, কিন্তু এটা লং টার্ম ইম্প্যাক্ট থাকতে হবে। 1 বছরের জন্য 2030 সাল পর্যন্ত কি কি পলিসি থাকবে, কি কি চেঞ্জ হবে, দ্যাট শুড বি স্পেলড আউট। না হলে কিন্তু পুঁজি আসবে না। পুঁজি নিব, এখানে ইনভেস্টমেন্ট করবে, তাদের জানতে হবে আমি কত দিনের মধ্যে আমার টাকাটা তুলে নিতে হবে, পেব্যাক পিরিয়ড আমার জানা থাকতে হবে। লাইভস্টক ফিশারিজের পেব্যাক পিরিয়ড ভেরি, আমাকে 2030 সন পর্যন্ত আমাদের একটা ক্লিয়ার পলিসি দিতে হবে। আপনি যে বলেছেন যে ক্ষুদ্র চাষিরা যারা আছে 1000 মুরগি বা তারা আসলে ব্যাংক ঋণ পেতে পারে না বিকজ অফ দি রিস্ক, এইটার ক্ষেত্রে গভর্নমেন্ট কি করতে পারে এবং বাজেটে তার রিফ্লেকশন কি করতে পারে কিনা? আমি এটা বলবো যে আমরা যেটা দেখছি বাংলাদেশে বেশ কিছু সংখ্যক যারা ওয়েজ ওয়ার্কার যারা আছেন তারা ফেরত আসবেন, তাদেরকে আসার পরে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা, যদি কেউ পোল্ট্রি কেউ যদি ফিশারিজে কিভাবে করতে হবে, ভালো ট্রেনিং দিয়ে তাদেরকে পুঁজি দিতে হবে। মিনিমাম ইকোনমিক ইউনিট সাইজ, যেটা অত বড় সাইজ করার জন্য তাকে ট্রেড ফেসিলিটিস এর ব্যবস্থা করতে হবে।
আগে যদি ক্রেডিট ফেসিলিটির ব্যবস্থা করা যায় এবং ট্রেনিং দেওয়া যায়, তাহলে তারা বায়োসিকিউরিটি মেইনটেইন করতে পারবে। কথাটা হলো যদি দেওয়া যায় তাহলে ভালো হবে, কিন্তু কিভাবে এটা দিতে পারে? রিস্কের বিষয়টা তো ওভারনাইট আসলে যে রিস্কের কথা বলেছেন সেটাকে কি করে? যেটা বললাম, আমি বললাম যে ইন্স্যুরেন্স, আগে ইন্স্যুরেন্স চালু করতে হবে। ইন্স্যুরেন্সের চালু করবে কে? সেটাই সেইখানেই গভর্নমেন্ট থেকে ইন্স্যুরেন্সের আসলে প্রিমিয়াম ইজ টু হাই। ইনিশিয়াল কিছু বছর গভর্নমেন্টকে এখানে সাবসিডি দিতে হবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে। এটা হলো কথাটা। হিউজ নাম্বার ইন্স্যুরেন্সের টুল আছে, ইচ্ছা করলে ইন্স্যুরেন্স চালু করা সম্ভব। বাংলাদেশে আইনে আছে, কিন্তু কোন ইন্স্যুরেন্স কোম্পানির কাছে কোন টুল আছে কিনা আমি টুল আছে, কিন্তু তাদের যে প্রিমিয়াম, ওই প্রিমিয়াম যে আসলে ভায়াবল না। মানে কথা হলো যে পলিসি তৈরি করা সম্ভব আর কি, কিন্তু প্রিমিয়ামের কারণে হয় না। একটু ইয়ে করতে হবে, ফাইন টিউনিং করতে হবে, ফাইন টিউনিং করতে হবে। আমাদেরকে শামসুল আলম সাহেব, ডক্টর শামসুল আলম একটা কথা, অনেকে অনেক কথা বলতেছেন, সবটা তো সময়ের জন্য পারা যাচ্ছে না, যে উনি শামসুল আলম সাহেব কি বলেছেন যে স্টেরয়েড ব্যবহার করা হচ্ছে বিশেষ করে পোল্ট্রিতে, এবং মনে হয় গরু মোটা তাজাকরণে। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? পোল্ট্রিতে এটা আমি বলতে পারি দায়িত্বহীনভাবে পোল্ট্রিতে কোন রকম ব্যবহার করা হয় না। পোল্ট্রিতে এটা আমি দায়িত্বহীনভাবে বলতে পারি, পোল্ট্রিতে কোনো মতেই ব্যবহার করা হয় না। গরুতে করণে কিছু করা হয়, আমরা শুনি তাড়াহুড়া করে গরুকে বড় করার জন্য, কোরবানির ঈদের আগে আমরা শুনি। মানে এটা কতটুকু সত্য, মানে আমের মধ্যে ফরমালিন ব্যবহার করে এই ধরনের রিপোর্টিং কিনা, এটা একটু দেখতে হবে। যাই হোক আর কি, কিন্তু স্টেরয়েড কি বাজারে পাওয়া যায়? মানুষের দোকানে তো পাওয়া যায়, মানুষ যেখানে বিক্রি হয়, কিন্তু সেই স্টেরয়েড ব্যবহার করে ফেলেছে মানুষ। সেই স্টেরয়েড কি ওখানে ব্যবহার করতে পারে? সেইগুলোই নাকি কিছু পাওয়া যায়, ডেফিনেটলি কিছু পাওয়া যায়, এগুলো একটু বন্ধ করতে হবে, এগুলো রেগুলেশনের মধ্যে আনতে হবে। যে কোনো লোক স্টেরয়েড কিনতে পারবে না, এটা বন্ধ করতে হবে। আসল কথাটা। হ্যাঁ, আজাদ ভাই বলেন। আমি এক মিনিটে একটা মন্তব্য করি এখানে, সেটা হচ্ছে যে বাংলাদেশের ঔষধের নিয়ন্ত্রণকারী অথরিটি হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এবং আপনি জানেন যে ফিশারিজ এবং লাইভস্টকে অনেক ড্রাগ ব্যবহার হয় ওয়ার্ল্ডে, এটাকে বলে ফিশারি এবং লাইভস্টকের যে সমস্ত ওষুধপত্র, এটা কিন্তু ভেটেরিনারি অফিসাররা প্রেসক্রাইব করে, এবং প্রেসক্রিপশন ড্রাগ এগুলা কিন্তু অন দা কাউন্টার বিক্রি করার কথা না। এখন এই এনফোর্সমেন্টের বর্তমানের দায়িত্ব হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আমরা ফিশারিজ এবং লাইভস্টক থেকে আমরা বলেছিলাম যে লাইভস্টকের ভেটেরিনারি সার্জন যারা, তারা অথরাইজ, দেখেন প্রেসক্রাইব উইদাউট প্রেসক্রিপশন যেন এই ধরনের ড্রাগ ব্যবহার না করা হয়। এটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একটা নেগোসিয়েশন করা হয়েছিল, তারা এই ক্ষমতাটা দিতে চায়। 2 নম্বর হচ্ছে ফিশারিজের আপনার এই প্রেসক্রিপশন করার অথরিটি নাই, কারণ তারা ফার্মাকোলজি পড়ে নাই এবং আরো যে সমস্ত সাবজেক্ট দরকার এটা তারা পড়ে নাই। এইটা অন্তর্ভুক্ত করার জন্য আমরা ফ্যাকাল্টি অফ ফিশারিজকে প্রস্তাব দিয়েছিলাম বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। তারা অলরেডি কিন্তু সিলেবাস রিভাইজ করেছে। আগামীতে ফিশারি অফিসার যারা আসবেন, they will be also authorized and eligible for prescription. কাজে এখন দরকার হবে আপনার এনফোর্সমেন্ট, এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা ধরে বসে থাক এটা ভালো, কিন্তু অলসো দে হ্যাভ টু এনফোর্স। কারণ হচ্ছে উচিত না, এবং সেখানে রেকর্ড মেনটেন করা, প্রেসক্রিপশন দেখা, এগুলা দেখা হইলে এগুলা কমে যায়। আচ্ছা, আরেকটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করবো আমরা। হেভি মেটালস মাছে এবং ইত্যাদিতে, মুরগিতে আছে, মাংসে আছে কিনা জানি না, কিন্তু মাছে হেভি মেটালস থাকতেই পারে। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? না, আমি আমার জানা মতে 15 থেকে 16 পর্যন্ত আমরা সিরিজ অফ টেস্ট করেছি, এবং ইনল্যান্ড ফিশারিজের মধ্যে আমরা কোনো হেভি মেটাল পাই নাই। আমরা কিছু পেয়েছিলাম, সেগুলো হচ্ছে এই ইলির জাতীয় কিছু মাছ, যেগুলো ওমান থেকে এবং ওই সমস্ত এলাকা থেকে, আরবিয়ান সির এলাকা থেকে ইম্পোর্ট করা। এটার কারণ হচ্ছে, আমি একটু বলি, ওই সমস্ত সির পাশে কিন্তু বিশাল বিশাল শিপইয়ার্ড ইন্ডাস্ট্রি আছে, এবং এই শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রির যে কন্টামিনেশন, এটা ডাইরেক্ট যায় হচ্ছে আপনার এই শিপে।
এবং সেখানে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি থেকে যে ইনল্যান্ড ফিশে কন্টামিনেশন নাই। আমাদের যে ইন্ডাস্ট্রি গুলোতে যে অ্যাফ্লুয়েন্ট, ওগুলা থেকে যে সমস্ত অ্যাফ্লুয়েন্ট বের হয়, তারপরে এগুলো তো করছে না কোনো ক্ষতি করছে না। অ্যাকোয়াকালচারে তো আর এগুলো যাচ্ছে না, এগুলো হচ্ছে আপনার ওপেন ওয়াটারে যাচ্ছে। ওপেন ওয়াটারে তো এখন অ্যাকোয়াকালচারের প্রোডাকশন হচ্ছে 58%। বাজারে যে আপনি মাছ দেখেন এর 58% হচ্ছে চাষের মাছ, আর বাকিটা যদি ভাগ করেন 70% আসে হচ্ছে সমুদ্র থেকে, তাহলে থাকে কত? নদীর মাছ তো এখানে আসলে এখন নাই বলতেই চলে। যাই হোক আর কি, মানে আপনাদের দুজনের আলোচনায় আমরা অনেকটা আশ্বস্তের পানি পাচ্ছি। তবে এটাও ঠিক যে এই আশ্বস্ত কথাগুলো বললেন, এটা প্রচারও হওয়া দরকার আছে। শুধু যে আমরা মিডিয়াকে দোষ দিচ্ছি, কিন্তু মিডিয়ার কাছে সঠিকভাবে আপনারা যারা বিশেষজ্ঞ আছেন তারাও তথ্যগুলো তুলে ধরছেন না, খবরটা সঠিকভাবে তুলে ধরছেন না, জন্য হয়তো জনমনে ইয়ে থাকতে পারে। কিন্তু একটা জিনিস যেটা আমি মনে করি, শাহরিয়ার ভাই কিছু বলতে চান? আমি মিডিয়াকে কিন্তু দোষ দিচ্ছি না, আমি বলছি যে আসলে মানে স্ট্যান্ডার্ডটা কি হবে, এটা কিন্তু মিডিয়াতে যারা আছে তাদেরকে আসলে প্রশিক্ষণ দিতে হবে। যদি প্রশিক্ষণ না দেওয়া হয় তাহলে ওনারা তো ধরেন একটা জিনিস, হেভি মেটালের কথা আপনি বললেন, হেভি মেটালের প্রেজেন্স আপনার ফিড ইনগ্রিডিয়েন্টস যেগুলো ব্যবহার করে থাকবে, কিন্তু ওয়েদার ইট ইজ এ পারমিসিবল লিমিট যে পিপিবি তে থাকা উচিত পার্টিকেল পার বিলিয়নে, ওটার নিচে আছে কিনা এটা দেখার ব্যাপার। ওটা এক্স্যাক্টলি এটা কিন্তু আমার মনে আমি 30 সেকেন্ডে আরেকটা কথা বলছি, 30 সেকেন্ড। এটা হচ্ছে যে আমাদের মাছের দুটো উপকরণ, বড় উপকরণ হচ্ছে ভুট্টা এবং সয়াবিন। আপনি যদি প্রোডাকশন কস্ট না কমান তাহলে এটার এফিসিয়েন্সি বাড়ানো কিন্তু একেবারেই সম্ভব না। বাংলাদেশে ভুট্টা এবং সয়াবিন চাষ বাড়ানোর জন্য আপনি জেনে খুশি হবেন এবং যারা শ্রোতা তারা জেনে খুশি হবেন, 2015 সালে মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে একটা সভার সিদ্ধান্ত ছিল, অনেকেই হয়তো জানেন না, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে চিংড়ি এবং মৎস্য বিষয়ক একটা জাতীয় কমিটি আছে। এই কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বাংলাদেশে সয়াবিন এবং ভুট্টার আবাদ কৃষি মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে এটা বাড়ানোর ব্যবস্থা নেবে। 15 থেকে 20 আপনি একটু দেখেন এগ্রিকালচারের লোক যারা আছেন এটার কতটুকু ইমপ্লিমেন্টেশন হয়েছে। আমাদের তো গভর্নমেন্টের ভিতরে গভর্নমেন্ট, এখানে তো আমাদের বড় সমস্যা। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত 15 সালে, আপনার সেইখানেই তাহলে আমরা সেই জায়গাতে এমফাসাইজ করি না কেন যে প্রধানমন্ত্রীর যে পলিসি আছে ভুট্টা এবং সয়াবিন আপনি উৎপাদন বাড়াবেন, তার জন্য গবেষণা কি আছে, সম্প্রসারণ এবং উন্নয়ন কর্ম কি আছে, সেটার জন্য আপনি এমফাসাইজ করেন না কেন? না করে আপনি ভুট্টা কমাই দিতেছেন, আপনি সয়াবিনের ট্যাক্স বাদ দিয়ে দিতেছেন, ওদের তাহলে তো মানুষ তো ওটার জন্যই ইয়ে হয়ে যাবে। আমি শেষ করি যে আপনি যদি বলেন যে আপনার কৃষকের উৎপাদন খরচ কমাইতে হবে, তাহলে আপনি যে ট্যাক্স যেটা টাকাটা পান, ট্যাক্সটা না কমায় যে ট্যাক্সটা পান সেই টাকাটা আপনি উৎপাদনকারী কৃষককে আপনি দেন না কেন ভর্তুকির মাধ্যমে? আপনি আপনারা নিজেরাই বলছেন যে ট্যাক্স কমাবেন, ওটা ব্যবসায়ীরা সব খায় নেবে, উৎপাদক আসলে কোনো ইয়ে হবে না। ফলে আপনি সেই জায়গাটা টাকাটা ট্যাক্স নেন, ঠিক আছে, কিন্তু ট্যাক্সের টাকাটা আপনি কৃষকদের যদি সাহায্য করতে চান সেখানে ভর্তুকি দিয়ে দেন, তাহলে তো হয়ে যায়। আর সেই সাথে আপনি উৎপাদন বাড়ানোর জন্য আপনি প্রচেষ্টার প্রতি জোর দেন। আমি যাই হোক আর কি শেষ করতে চাই যে আমি জানি না মিটনের আরো কিছু বক্তব্য আছে কিনা, অলরেডি 1 ঘন্টা 9 মিনিট হয়ে গেছে। আমাদের আবার বলতে চাই যে আমাদের আজকে সাথে যারা আছেন তাদের স্ক্রল আমি দেখতে পাই সবসময় যে তারা কে কি মন্তব্য করতেছেন না করতেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য ইয়ে আছে। আপনারা দুই বিশেষজ্ঞ আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা কাইন্ডলি এই যে আমাদের যে বিসেপ ফাউন্ডেশনের ওয়েব পেজে যে ওনাদের যে মন্তব্যগুলো আছে সেগুলা প্লাস আপনাদের বক্তব্য না, আজকে যে আলোচনা হয়েছে শুধু বাজেট নয়, বাজেট ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে নিরাপদ খাদ্যে আপনার পশুপালনের জন্য হাঁস মুরগি, গরু এবং মাছের
আপনি আজাদ ভাই বলছেন, আপনারা দুইজনকে আমাদের একটু পজিশন পেপার তৈরি করে দিতে পারেন যে এইটার পরিস্থিতি বর্তমানে নিরাপদ অনিরাপত্তার প্রশ্নে এই ক্ষেত্রে হাঁস মুরগির ক্ষেত্রে কি হচ্ছে, গরু ছাগলের ক্ষেত্রে কি হচ্ছে এবং মাছের ক্ষেত্রে কি হচ্ছে, এইগুলা ভিত্তিতে সরকারের কি করা উচিত এবং যাতে করে আমরা সেগুলো সরকারের কাছে নিয়ে আসতে পারি। আপনারা দুজনের নেতৃত্বে আমরা আশা করতেছি যে এটা যদি আমরা পাই, বিসেফ ফাউন্ডেশন, আমরা সকল মন্ত্রণালয়ের সঙ্গে আমরা এটা নিয়ে কথা বল, আপনারা বলতেইছেন তবু আমরাও সেটা নিয়ে আপনাদের দাবিগুলাকে ইয়ে করতে পারি, এক জায়গায় যদি একটা কম্পাইল করে দেন। এবং বিশেষ করে আজকে যে আমাদের যে এখানে কমেন্ট গুলো আসছে, অনেকগুলো আসলে গুরুত্বপূর্ণ কমেন্ট আছে, বেশিরভাগই গুরুত্বপূর্ণ কমেন্ট আমি মনেই করি। বিশেষ করে সাইফুল আজম খান, তারটা আমি আরো মনোযোগ দিয়ে পড়ি, ইকবাল আহমেদ কবিতা লেখে, তারটাও খুব মনোযোগ দিয়ে পড়ি, ভালো লাগে আমার কাছে। কিন্তু প্রথমে এগুলো দিয়ে আপনাদের একটু সহায়তা চাই আমরা, যাতে করে আপনারা আমরা জাতির জন্য সবাই মিলে একটা কিছু কল্যাণকর করে যেতে। এবং আমরা যে এটা আমরা যারা মুসলমান আছি, মুসলমান হিন্দু সবাই আসলে আমেলুস সালেহ সৎকর্মে বিশ্বাস করি, আমাদের আমরা যাতে সবাই আসলে এই জীবদ্দশায় সৎকর্ম কিছু করে রেখে যেতে পারি, এটার জন্য আমাদের এই প্রচেষ্টাটা যেন আল্লাহ আমাদেরকে সহায়তা করেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং আমি খুবই অভিভূত হয়েছি যে আজকে আমাদের দুজন বক্তা, হযরত রহিম খান শাহরিয়ার সাহেব তিনি পোল্ট্রি সেক্টর নিয়ে এবং ডক্টর সৈয়দ আরিফ আজাদ তিনি মৎস্য সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং তাদের উভয়ের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে নিরাপদ খাদ্যের এই যাত্রাপথে অসংখ্য চোরা গলি পথ রয়েছে এবং সেগুলো বোধহয় আমাদের নজরে আনতে হবে। যেমন এই যে আমরা সকলেই আতঙ্ক বোধ করি যে আমাদের অ্যান্টিবায়োটিকের ব্যবহার অথবা কেমিক্যালস এর ব্যবহার, তো এই জায়গাতে যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে রোল, এবং ডক্টর সৈয়দ আরিফ আজাদ যেটা বললেন যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তাদের অথরিটি আছে কিন্তু কোনো কার্যক্রম নাই, অথবা ইভেন নীতিমালাটাও পরিষ্কার না যে কিভাবে প্রয়োগ করা হবে। এই 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 ফুটোগুলো যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু নিরাপদ খাদ্য নিশ্চিত করবার আশা দুরাশায় থেকে যাবে। তো আমার মনে হয় যে আজকে ভালো আলোচনা হলো, আমরা এই আলোচনাটা অব্যাহত রাখতে চাই। আর শাহরিয়ার ভাই এবং আরিফ আজাদ সাহেবের কাছে স্যার যে অনুরোধটা করলেন, আপনারা যদি একটু সহযোগিতা করেন, কারণ আমরা সত্যি সত্যি চাই যে একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট এবং ইফেক্টিভ একটা সুপারিশ আমরা দেব এবং আমরা আশাই করি যে মাননীয় মৎস্য এবং পশু সম্পদ মন্ত্রী প্রতিমন্ত্রী সম রেজাউল করিম সাহেব তিনি আমাদের এখানে আসবেন, যুক্ত হবেন। জয়নুল আবেদিন স্যারের সাথে তার কথা হয়েছে, তো আমরা এই প্রান্তিকে যদি তাকে যুক্ত করতে পারি তাহলে আপনাদের সুপারিশগুলো তার কাছে তুলে ধরা সম্ভব হবে। তিনি যুক্ত হন বা না হন সেটা বড় কথা নয়, আমরা আমাদের সিস্টেমেই আমরা এটা করব। সবচেয়ে বড় কথা যে একদিকে পাবলিক অ্যাওয়ারনেসটা তৈরি করা দরকার, আমাদের ভুল ভ্রান্তিগুলো দূর করা দরকার, আরেকটা হলো যে আমাদের সঠিকভাবে এগিয়ে যাওয়ার পথের বাধাগুলো দূর করা দরকার। পথের বাধা যদি সরিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশের মানুষ তারা তাদের পরিশ্রম দিয়েই আমাদের স্বপ্ন পূরণের পথে তারা এগিয়ে যাবে এবং সরকার যেটা চাচ্ছে সকলের জন্য নিরাপদ এবং পুষ্টিকর খাবারের নিশ্চয়তা, সেটা করা সম্ভব হবে। আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আমাদের দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে আগামীকাল আবার একই বিষয়ে কথা হবে, আপনারা যুক্ত থাকবেন। আমাদের নতুন কোনো অতিথিকে নিয়ে কালকে আমরা আবার কথা বলবো। কয়েকদিন আমরা এই নিরাপদ খাদ্যের আলোচনাটা চালাতে চাই, তারপরে আমরা সুপারিশমালা চূড়ান্ত করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীকাল যুক্ত থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ।